Hello everyone, welcome back to my channel RN Insights. I am Rima De, your nursing companion and also Nurse 9 110 rank holder. So আজকে আমরা একটা নতুন সাবজেক্ট স্টার্ট করতে যাচ্ছি, দ্যাট ইজ সাইকিয়াট্রি নার্সিং অর মেন্টাল হেলথ নার্সিং। সো ফার্স্টেই একটু ইন্ট্রোডাকশনটা পড়ে নিই। হোয়াট ইজ সাইকিয়াট্রি? মেন্টাল হেলথ ইজ আ স্পেশালাইজড এরিয়া অফ নার্সিং প্র্যাকটিস দ্যাট deals with promotion of mental health, prevention of mental illness and care and rehabilitation of mentally ill person. সাইকিয়াট্রি মানে হচ্ছে টার্ম সাইকিয়াট্রি ওয়াজ কয়েন্ড বাই John Christian Rale, a German physician, anatomist and physiologist. তো Christian Rale নামটা মনে রাখবে। The term means the soul as a doctor, a way of treating the patient by using his psyche, meaning the soul as the therapeutic agent. Father of psychiatry ke Sigmund Freud. Father of modern psychiatry ke Philippe Pinel. Introduced concept of moral and human treatment of mentally ill. Father of psychoanalysis ke Sigmund Freud. And first antipsychotic drug হচ্ছে chlorpromazine, আমরা পরেও পড়বো। ফার্স্ট সাইকিয়াট্রি নার্স হচ্ছে লিন্ডা রিচার্ডস। ওকে, psychiatrist is not posted for duties at SC and PSC. In 1965, Indian Nursing Council (INC) included psychiatric nursing as a compulsory subject or course in the BSc Nursing. 1976 এ MSc Nursing এ স্টার্ট করা হয়েছিল RSA College of Nursing in New Delhi. First psychiatric textbook was written by Benjamin Rush. He is also known as father of American psychiatry. তারপর এখানে কিছু কিছু জিনিস আছে, এতগুলো কিছু মনে রাখার দরকার নেই। শুধু 1982-তে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম স্টার্টেড ইন ইন্ডিয়া, আর হচ্ছে 1987-এ হচ্ছে ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যাক্ট পাসড, আর 2017-এ ওটার একটা মানে নতুন আপডেটটা হয়েছিল, ইন্ডিয়ান মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট পাসড ইন ইন্ডিয়া। ঠিক আছে। সাইকোলজি ইজ দ্য সাইন্টিফিক স্টাডি অফ দ্য মাইন্ড, সোল অ্যান্ড বিহেভিয়ার। দ্য ওয়ার্ড সাইকোলজি কয়েন্ড বাই গোখেল. Psychology is consisting by two words. Psycho means mind, spirit and soul, and logos means study. ঠিক আছে। মেন্টাল হেলথ মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড স্পিরিট ইন এক্সটার্নাল এনভায়রনমেন্ট। মাইন্ড ইজ দ্য ফাংশনাল পার্ট অফ নার্ভাস সিস্টেম। ব্রেন ইজ দ্য অর্গানিক কম্পোনেন্ট অফ দ্য নার্ভাস সিস্টেম। তাহলে মাইন্ড আর ব্রেন মাইন্ডটা কি? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট, যেটা হচ্ছে ফিলোসফিক্যাল টার্ম, ইমাজিনারি একটা টার্ম, ক্যান নট সি অ্যান্ড টাচ, ফাংশনাল পার্ট। ব্রেনটা হচ্ছে কংক্রিট সাইন্টিফিক টার্ম, ক্যান সি অ্যান্ড টাচ, এটা হচ্ছে স্ট্রাকচারাল পার্ট। ঠিক আছে। ট্রাই কম্পোনেন্ট অফ অ্যাটিটিউড মডেল অফ মাইন্ড কি? তিনটে কম্পোনেন্ট, কগনিশন, এফেকশন অ্যান্ড বিহেভিয়ার বা হচ্ছে কোনেশন। কগনিশন মানে কি? রিলেটেড টু দ্য থিঙ্কিং, বিলিফ অ্যান্ড নলেজ অ্যাসোসিয়েটেড উইথ এনি অবজেক্ট। কিছু একটা আমরা কোনো একটা অবজেক্ট নিয়ে ভাবছি, সেটা নিয়ে কী থিঙ্কিং আছে, আমাদের কি বিলিফ আছে, নলেজ আছে, সেটাকে আমরা কগনিশন বলি। এফেকশন মানে রিলেটেড টু ইমোশনস অ্যান্ড ফিলিংস। ইমোশনের দিকে যে পার্টটা আছে সেটাকে আমরা অ্যাফেকশন বলি। ইট ইজ আ কনজিউমার ফিলিংস অ্যাবাউট আ পার্টিকুলার থিং। Conation or behavior, it is related to act or action, the likelihood or tendency that an individual will undertake a specific action or behave in a particular way with regard to the attitude object. ঠিক আছে, মানে কীভাবে হচ্ছে আমরা এরপর একটা তো আমাদের ফিলিং এলো, আমাদের একটা থিঙ্কিং এলো, আমরা এরপর কি অ্যাকশনটা নেব, ওই কাজটা কিভাবে করব, সেটা হচ্ছে আমাদের বিহেভিয়ার। তাহলে অ্যাক্ট অর অ্যাকশনটাকে, টু অ্যাক্ট অর অ্যাকশন, এটাকে আমরা বিহেভিয়ার বা কোনেশন বলে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাই কম্পোনেন্ট অ্যাটিটিউড মডেল অফ মাইন্ড। এরপর একটা টোপোগ্রাফিক্যাল মডেল অফ মাইন্ড আছে, যেটা হচ্ছে সিগমান্ড ফ্রুড দিয়েছিল ইন সাইকো অ্যানালাইসিস। ইট ইজ অলসো নন অ্যাজ থিওরি লেভেল অফ মাইন্ড। লেভেল হচ্ছে কনসিয়াস, সাব সেমি অর প্রি কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস। The theory hypothesizes that the mental health apparatus can be divided into the system conscious, preconscious and unconscious. These systems are not anatomical structure of the brain but rather the mental process. মানে anatomical structure নয়, mental processটাকে বলা হচ্ছে। ঠিক আছে।
যেমন হচ্ছে কনসিয়াসটা কি, দ্য স্মল অ্যামাউন্ট অফ মেন্টাল অ্যাক্টিভিটি উই নো অ্যাবাউট দ্য কনসিয়াস মাইন্ড, যেটা আমরা জানি যে কি হচ্ছে কনসিয়াসলি। প্রি কনসিয়াস মানে দিস কুড বি অ্যাওয়্যার অর ইফ উই ওয়ান্টেড অর ট্রাইড, মানে সেটা আমাদের প্রি কনসিয়াসে চলে গেছে, মানে আমরা যদি ট্রাই করি সেটা দেন আমরা অ্যাওয়্যার হতে পারি ব্যাপারটা, বাট সবসময় ওটা ব্যাপারে অ্যাওয়্যার থাকি না। দ্য আনকনসিয়াস মানে কি, থিংস উই আর আনঅ্যাওয়্যার অফ অ্যান্ড ক্যান নট বিকাম অ্যাওয়্যার অফ, মানে চাইলেও আমরা ওটাতে অ্যাওয়্যার হতে পারবো না, ঠিক আছে, মানে চাইলেও ওটা আমাদের কনসিয়াস মাইন্ডে আনতে পারবো না, আমরা ওটা ব্যাপারে ভাবতে পারবো না, যেটা আমাদের আনকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ডে থটস, পারসেপশন, প্রিকনসিয়াস মাইন্ডে হচ্ছে মেমোরি, স্টোর নলেজ, আনকনসিয়াস ফিয়ার, আনএক্সেপ্টেবল ডিজায়ার্স, ভায়োলেন্ট মোটিভস, ইমোর্টাল আর্জেস, সেলফিশ নিডস, শেমফুল এক্সপিরিয়েন্সেস আর ট্রমাটিক এক্সপিরিয়েন্সেস। বোঝা গেছে? অল কনভার্ট অ্যান্ড ওভার্ট অ্যাক্টিভিটিস আর নোন অ্যাজ বিহেভিয়ার। তাহলে সব কিছু যেগুলো আমরা অ্যাক্টিভিটিস করি, এটা কনভার্ট নয়, কোভার্ট। আচ্ছা, কোভার্ট মানে হচ্ছে যেটা ক্লোজ, মানে যেটা সিক্রেটলি কোনো একটা কাজ করা, সেটাকে কোভার্ট বলে। অভার্ট মানে হচ্ছে আমরা ওপেনলি কিছু একটা করছি, সেটাকে ওভার্ট বলে। তো এটা কনভার্ট নয়, এটা হচ্ছে কোভার্ট, এনটা হবে না, ঠিক আছে। অ্যাজ বিহেভিয়ার অ্যাক্টিভিটিস ফ্রম হোম টু টম। এরপর মেন্টাল ইলনেস কাকে বলবো? স্টাডি অফ অ্যাবনর্মাল বিহেভিয়ার বা ডিসঅর্ডার অফ মাইন্ড, মাইন্ডের যে ডিসঅর্ডারগুলো সেগুলোকে আমরা মেন্টাল ইলনেস বলবো। স্টাডি অফ ডিসঅর্ডার অফ দ্য মাইন্ড ইজ নোন অ্যাজ সাইকিয়াট্রি। জেনারেলি মেন্টাল ইলনেস ক্লাসিফাইড ইন্টু টু মেজর গ্রুপস, একটা হচ্ছে অর্গ্যানিক মেন্টাল ডিসঅর্ডার, একটা হচ্ছে ফাংশনাল মেন্টাল ডিসঅর্ডার। এরপর অর্গানিক আর ফাংশনাল মেন্টাল ডিসঅর্ডার কি? অর্গানিকটা হচ্ছে ডিজিজ অর ডিসঅর্ডার অ্যারাইজিং ডিউ টু ডিজিজ অফ দ্য ব্রেন, মানে ব্রেনের কোনো ডিজিজের জন্য যেটা যে ডিজিজটা অ্যারাইজ করছে, ডিউ টু ডিজিজ অফ ব্রেন যে ডিজিজটা অ্যারাইজ করছে সেটাকে আমরা বলবো অর্গানিক। এটার অনসেটটা জেনারেলি অ্যাকিউট হয়, এজ সিন ইন ওল্ড এজ, কনসিয়াসনেস হচ্ছে ইম্পেয়ার্ড থাকে, হ্যালুসিনেশন, প্রমিনেন্ট ভিজুয়াল হ্যালুসিনেশন মেনলি দেখা যায়, নিউরোলজিক্যাল ডেফিসিট প্রেজেন্ট, এক্সাম্পল ডিলিরিয়াম, ডিমেনশিয়া, ওয়ার্নিকেস, কোয়ারসকফ সাইকিয়াট্রি, এগুলোকে আমরা অর্গ্যানিক মেন্টাল ডিসঅর্ডার আন্ডার পড়ব। Delirium is the most common organic mental disorder. Gold standard test to diagnose mental disorder is Bender-Gestalt test. তাহলে কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট টু ডায়াগনোজ অর্গানিক মেন্টাল ডিসঅর্ডার? দ্যাট ইজ বেন্ডার-জেস্টাল্ট টেস্ট। তারপর হচ্ছে ফাংশনাল মেন্টাল ডিসঅর্ডার ইজ ফার্দার ক্লাসিফাইড ইন্টু টু মেজর টাইপস, একটা হচ্ছে নিউরোসিস অ্যান্ড একটা হচ্ছে সাইকোসিস। এটাও আমরা পরে পড়ছি। ফার্স্টলি ফাংশনাল মেন্টাল ডিসঅর্ডারটা আমরা আগে দেখে নিই, সেটা কি? ফাংশনাল মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে ডিজিজ অর ডিসঅর্ডার উইথ নো সাচ বেসিস, মানে হচ্ছে কোনো ব্রেনের কিছুর জন্য হচ্ছে না এটা, ঠিক আছে। অনসেটটা গ্র্যাজুয়াল, সিন ইন জেনারেলি সিন ইন ইয়াং এজ, কনসিয়াসনেসটা প্রিজার্ভ থাকে এখানে। Hallucination may auditory types, neurological deficit absent or none, example schizophrenia, bipolar, mood disorder etc. এরপর ফাংশনাল মেন্টাল ডিসঅর্ডারের আন্ডারে দুটো ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে নিউরোসিস, একটা হচ্ছে সাইকোসিস। তো সাইকোসিস মানে কি? যেখানে ইনসাইটটা অ্যাবসেন্ট থাকবে, মানে হচ্ছে আমরা জানি না যে আমাদের মেন্টাল চেঞ্জেস কি হচ্ছে। ফর এক্সাম্পল, ধরো একটা পেশেন্ট বলছে, মানে ধরো তার স্কিজোফ্রেনিয়া আছে, ঠিক আছে, কিন্তু তাকে যখন হসপিটালে নিয়ে আসা হয়েছে তখন জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা তোমার এই প্রবলেমগুলো হয়, তুমি কি হ্যালুসিনেশন করো? ও কিন্তু বলবে না আমি ওটা দেখছি, ও ভাববে যেগুলো রিয়েলি যা হচ্ছে সেগুলো ইন রিয়েলিটি আমার সাথে হচ্ছে। তাদের মধ্যে এই ডিফারেন্সিয়েশনটা থাকে না যে কোনটা রিয়েলিটি, কোনটা হচ্ছে আমাদের নট রিয়েলিটি, মানে যেটা আমাদের ভার্চুয়াল বলতে পারো, ঠিক আছে। ওদের মধ্যে এই অ্যাওয়ারনেসটাই থাকে না। সো ইনসাইট বলে সেটাকে, যে যদি না আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি কোনটা রিয়েলিটি অ্যান্ড কোনটা ভার্চুয়াল, তো সেটা আমরা বলবো যে ইনসাইটটা অ্যাবসেন্ট আছে। আর নিউরোসিসের ক্ষেত্রে ইনসাইট প্রেজেন্ট থাকে বা প্রিজার্ভ থাকে, ঠিক আছে। ফর এক্সাম্পল, নিউরোসিসের এক্সাম্পল ধরো প্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি, এগুলো মানে আমরা বুঝতে পারছি আমাদের নার্ভাসনেস হচ্ছে, আমরা বুঝতে পারছি আমাদের অ্যাংজাইটি হচ্ছে, এগুলো আমাদের মানে আমাদের ফিজিক্যাল বা মেন্টাল কি চেঞ্জেস হচ্ছে সেটা আমরা অ্যাওয়্যার অফ দ্যাট, সেটাকে আমরা বলবো ইনসাইট ইজ প্রেজেন্ট। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, এই যে জাজমেন্ট আর রিয়েলিটি টেস্টিং হচ্ছে ইম্পেয়ার্ড থাকে ইন কেস অফ সাইকোসিস, জাজমেন্ট আর রিয়েলিটি টেস্টিং ইজ প্রিজার্ভড ইন কেস অফ নিউরোসিস।
Delusion and hallucination always present. Delusion and hallucination is absent in case of neurosis. মানে যেগুলো আমাদের ডিলিউশন হ্যালুসিনেশন এগুলোকে আমরা সাইকটিক ফিচারের জন্য বলি, মানে হচ্ছে এগুলো সাইকোসিসেই সাইকটিক যে ডিজিজগুলো সেখানেই প্রেজেন্ট থাকবে, সেগুলো কিন্তু নিউরোসিসে থাকবে না। কারণ কি ডিলিউশন হ্যালুসিনেশন এগুলো রিয়ালিটি নয়, তারা একদম রিয়েল ভাবে যে এরকম হচ্ছে আমাদের সাথে, তো ওই জন্য ওটাকে সাইকটিক ফিচার বলা হয়। whereas delusion hallucination will never be present in case of neurosis. বোঝা গেছে? এখানে পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার ইজ এম্পেয়ার্ড, পার্সোনালিটি আর বিহেভিয়ার রিলেটিভলি প্রিজার্ভড, ঠিক আছে। এক্সাম্পল ম্যানিয়া, স্কিজোফ্রেনিয়া, অ্যাকিউট অ্যান্ড ট্রানজিয়েন্ট সাইকটিক ডিসঅর্ডার এটসেট্রা। এখানে হচ্ছে প্যানিক ডিসঅর্ডার, অ্যাগোরাফোবিয়া, পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিজিজ, জিএডি, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার এটসেট্রা। বোঝা গেছে? আমরা এরপর এগুলো নিয়ে আরও ডিটেলসে পড়বো, পুরো সাইকিয়াট্রিটাই এগুলো নিয়ে আছে, তো চিন্তা করার কারণ নেই, আরও ভালোভাবে বুঝবো। রিস্ক ফ্যাক্টর অ্যান্ড ইটিওলজি অফ দ্য মেন্টাল ইলনেস, কিছু কিছু ফিজিক্যাল আর বায়োলজিক্যাল ফ্যাক্টর আছে, যেমন জেনেটিক লাইক ম্যানিয়া, ডিপ্রেশন, এংজাইটি, স্কিজোফ্রেনিয়া, আইডেন্টিফিকেশন এটা আইডেন্টিক্যাল টুইন্স হবে, যাই হোক, ফ্যাটার্নাল টুইন্স, ওয়ান প্যারেন্টস, বোথ প্যারেন্টস, ব্রাদার অ্যান্ড সিস্টার 20%, এগুলো অতটা ইম্পর্ট্যান্ট নয়, জাস্ট ফর নলেজ। কনজেনিটাল কিছু কিছু ফ্যাক্টরের জন্য হতে পারে, যেমন পার্সোনালিটি, এক্সট্রাভার্ট, ম্যানিয়া, ইন্ট্রোভার্ট, ডিপ্রেশন, স্কিজয়েড, স্কিজোটাইপাল পার্সোনালিটি, স্কিজোফ্রেনিয়া, পার্সোনালিটি ডিসঅর্ডার্স আমরা আরও পড়বো, অ্যাংসিয়াস পার্সোনালিটি, সাইক্লোথার্মিক পার্সোনালিটি, মানে কোনো পার্সোনালিটিতেই হয় যে ওই পার্সোনালিটির জন্যই মেবি পরে সাইকিয়াট্রিক আরও কোনো ডিসঅর্ডার্স ডেভেলপ করছে, ঠিক আছে। ফিজিক্যাল ডিপ্রাইভেশন, হ্যান্ডিক্যাপের অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, কোনো ম্যালনিউট্রিশন হচ্ছে, মানে কোনো ফিজিক্যাল ডিপ্রাইভেশনের জন্য, ফিজিক্যাল কোনো প্রবলেমের জন্য সাইকিয়াট্রিক কিছু প্রবলেম ডেভেলপ করছে, হেড ট্রমার জন্য, ডিলিরিয়াম, হরমোনাল ভাইরাসের জন্য, হাইপোথাইরয়েডিজম, অনেক কিছু এরকম হতে পারে। সাইকোসোশ্যাল অ্যান্ড সোশিও কালচারাল ফ্যাক্টর কী কী, যেমন ম্যাটার্নাল ডিপ্রাইভেশন, প্যাথোলজিক্যালি ফ্যামিলি প্যাটার্ন, মানে প্যাথোলজিক্যাল ফ্যামিলি প্যাটার্ন, ধরো যার সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হয়েছে দেখা যাচ্ছে তার মাদারেরও আছে, ঠিক আছে। ওভার প্রোটেকশন করে রাখছে চাইল্ডকে, সোশিও ইকোনমিক সিচুয়েশন, ওয়ার অ্যান্ড ভায়োলেন্স, কালচার, রিলিজিয়ন, এগুলো। বায়োকেমিক্যাল ফ্যাক্টর, ইনক্রিজ ডোপামিন ইন স্কিজোফ্রেনিয়া, ডিক্রিজ ডোপামিন ইন পার্কিনসন ডিজিজ, increase serotonin or norepinephrine in mania, decrease serotonin in depression, GABA decrease in anxiety disorder, মানে কি ডিসঅর্ডারে কোন নিউরোট্রান্সমিটারটা ডিক্রিজ বা ইনক্রিজ হয় সেটার উপরে ডিপেন্ড করছে। অ্যাসিটাইলকোলিন ডিক্রিজ ইন অ্যালজাইমার ডিজিজ। আদার হচ্ছে লাভ ফেলিওর, ফাইন্যান্সিয়াল লস, সাইকো অ্যাক্টিভ সাবস্ট্যান্স অ্যাবিউজ, যে কোনো কারণে স্ট্রেস, যে কোনো কারণে সাবস্ট্যান্স অ্যাবিউজ, এগুলোর জন্য কিন্তু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার অ্যারাইজ করতে পারে, ঠিক আছে। এরপর আমরা আসছি মেন্টাল হেলথ ওয়েলফেয়ার প্রোগ্রাম অ্যাক্ট। এগুলো প্রথমে 1982-তে কী হয়েছিল অত কিছু মনে রাখার দরকার নেই, এখন 2017-এ যে আপডেটগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আগে যে একটা সেটা তো অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি অফ মেন্টাল হেলথ কেয়ার অ্যান্ড প্রমোশন অফ মেন্টাল হেলথ কেয়ার, মানে মেন্টাল হেলথ কেয়ারটাকে প্রমোশন করা, সেটার অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি এগুলোকে বাড়ানো, এগুলোর উপরে ফোকাস করেছিল, ঠিক আছে। মেন্টাল হেলথ কেয়ার প্রোভাইডেড আর সাব সেন্টার, পিএসসি, সিএসসি, ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যান্ড স্টেট হসপিটাল। Components of NMHP, treatment of mentally ill patient, rehabilitation, prevention and promotion of positive mental health. ইন্ডিয়ান মেন্টাল হেলথ অ্যাক্ট 1987-এ ইন্ডিয়াতে পাস হয়েছিল, যেটার আন্ডারে 10টা চ্যাপ্টার ছিল ফর রাইটস অফ মেন্টালি ইল পেশেন্ট অ্যান্ড ফর রিলেটেড টু প্রপার্টি অফ দ্য পেশেন্ট। এরপর যেটা 2017-এ সেটা হচ্ছে IMHA অ্যাক্ট রিপ্লেস বাই ইন্ডিয়ান মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017। এটা খুব ইম্পর্টেন্ট, এটার মধ্যেও 10টা চ্যাপ্টার ছিল, ঠিক আছে। প্রথম চ্যাপ্টারগুলো অত মনে না রাখলেও কী কী মানে অ্যাক্টটাতে কী কী ডেভেলপ হয়েছে সেটা কিন্তু মনে রাখতে হবে। ফর এক্সাম্পল চ্যাপ্টার 1-এ ডিল উইথ টার্মিনোলজি ডেফিনেশন ছিল, 2-এ হচ্ছে এগুলো কিন্তু অত কিছু আসে না, 3-তে ওই ইস্যু গাইডলাইন ফর ওপেনিং নিউ সাইকিয়াট্রি হসপিটাল, 4-এ হচ্ছে অ্যাডমিশন প্রসিডিওর নিয়েছিল, 5-এ হচ্ছে ডিসচার্জ প্রসিডিওর,
ছয়ে হচ্ছে এই ডিসচার্জ অ্যাডমিশন প্রসিডিউরটা তাও একটু ইম্পর্ট্যান্ট কম্প্যারেটিভলি, বাট অত আসে না, ঠিক আছে। পজেশন অফ প্রপার্টি চ্যাপ্টার 7-এ হচ্ছে কস্ট মেনটেন্যান্স, 8-এ মেন্টাল হেলথ পেশেন্ট, এগুলো অত লাগবেই না, ওই জন্য আমি স্কিপ করছি, যে কেউ ইনফরমেশনের জন্য চাইলে পড়তে পারো। দেন NDPSA অ্যাক্ট 1985, এটা নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক Substance Act. The objective of this act consolidate and amend the law relating to narcotic drugs and to make a stringent provision for control and regulate the operation relating to narcotic drugs and psychotropic substance and matter connected therewith. চ্যাপ্টার 1-এ হচ্ছে রিলেটেড টু ডেফিনেশন অ্যান্ড টার্মিনোলজি, এগুলো অত কিছু লাগবে না, আমি স্কিপ করছি। মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017, হ্যাঁ এটাতে এসো, এটা ইম্পর্টেন্ট। এপ্রিলে এটা ইন এপ্রিল 2017 মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 passed in Indian Parliament which repeals and replaces the Mental Health Act 1987. The Mental Health Care Act 2017 come into force on 29th May 2018. আচ্ছা, টোটাল নাম্বার অফ চ্যাপ্টার ইন দিস অ্যাক্ট ওয়াজ 16, এখানে হচ্ছে চ্যাপ্টার 16 ছিল, বেড়েছে একটু। অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট অ্যাডমিশন অ্যান্ড ডিসচার্জ অফ দ্য মেন্টালি ইল ক্লায়েন্ট আর আন্ডার দ্য চ্যাপ্টার নাম্বার 12। তো আগে যে অ্যাক্টে পড়লাম ওগুলো কিন্তু ওই জন্যই বললাম ইম্পর্টেন্ট নয়, ওগুলো চেঞ্জ হয়েছে, এখন অ্যাডমিশন ডিসচার্জে চ্যাপ্টার নাম্বার 12-এ হয়ে গেছে, ঠিক আছে। is according to this revised MAJ 2017, ECT is not recommended for mentally ill person without use of muscle relaxant or anesthesia. ECT মানে ইলেকট্রোকনভালসিভ থেরাপি, এটা আমরা মেজর ডিপ্রেশন বা ডিপ্রেসিভ পেশেন্টদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। এটাতে হচ্ছে আগে যেটা ছিল যে হচ্ছে মাসেল রিল্যাক্সেন্ট অ্যানেস্থেশিয়া না দিয়েও দেওয়া যেত, ঠিক আছে, কিন্তু এখন এটা স্ট্রিক্টলি অ্যাক্টে বলা আছে যে ইসিটি কিন্তু মাসেল রিল্যাক্সেন্ট অর অ্যানেস্থেশিয়া ছাড়া দেওয়া যাবে না, ঠিক আছে। তো এই যে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও ইম্পর্ট্যান্ট। ইসিটি ইজ নট রিকমেন্ডেড ফর মাইনরদের ক্ষেত্রে কিন্তু ইসিটি দেওয়া যাবে না। ইফ এনি পার্সন অন ইনস্টিটিউট ভায়োলেট দ্য MAJ 2017, then financial punishment of 10,000 or up to 6 month imprisonment will be initiated. মানে কেউ যদি একটাকে ভায়োলেট করে তার ক্ষেত্রে হচ্ছে 6 মান্থ ইমপ্রিজনমেন্ট বা হচ্ছে 10,000-এর একটা পানিশমেন্ট তাদের লাগবে, ঠিক আছে। ডিক্রিমিনালাইজেশন অফ সুইসাইড, আগে কি ছিল, সুইসাইডাল অ্যাক্ট যদি কেউ করতো, মানে সুইসাইড যদি অ্যাটেম্প্ট করারও চেষ্টা করতো, দ্যাটস আ ক্রাইম, মানে তাকে হচ্ছে অ্যাজ আ ক্রিমিনাল, অ্যাজ আ ক্রাইম ধরা হতো, ঠিক আছে। কিন্তু এখন সুইসাইডটাকে একটা ডিক্রিমিনালাইজেশন করে দেওয়া হয়েছে, মানে সেটাকে আর ক্রাইম ধরা হয় না। ইট স্টেজ দ্যাট হুএভার অ্যাটেম্প সুইসাইড উইল বি প্রিজিউম টু বি আন্ডার সিভিয়ার স্ট্রেস অ্যান্ড শ্যাল নট বি পানিশড ফর ইট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু 2017-এ আপডেট হয়েছে, ঠিক আছে, যে ডিক্রিমিনালাইজেশন অফ সুইসাইড। প্রিভিয়াসলি আন্ডার IMAJ 1987 অ্যাটেম্পটেড সুইসাইড ওয়াজ পানিশেবল, আগে কিন্তু এটা পানিশেবল ছিল আন্ডার সেকশন 309 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড, কিন্তু এখন সুইসাইডটা আর পানিশেবল নয়, সেটাকে ক্রাইম ধরা হয় না, ঠিক আছে। সেটা ধরা হয় যে তার সিভিয়ার স্ট্রেস বা সিভিয়ার প্রেশারের জন্য সে অ্যাটেম্প্ট করেছে, তো সেটাকে আমরা ক্রাইম ধরবো না। All insurance companies shall provide medical insurance for mentally ill patient. Mentally ill পেশেন্টের জন্য তাদেরকে কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স দিতে হবে, সব যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে। প্রভিশন অফ অ্যাডভান্স ডিরেক্টিভ আন্ডার চ্যাপ্টার নাম্বার 3, অ্যাডভান্স ডিরেক্টিভের একটা প্রভিশন করা হয়েছিল, যেখানে মানে বলা হয়েছে পেশেন্টদের রাইট আছে সব কিছু করা, তার রাইট টু, মানে একটা মেন্টালি ইল পেশেন্টেরও কীভাবে সে ট্রিটমেন্ট পাবে, কীভাবে তাকে ট্রিটমেন্ট দেওয়া উচিত, মানে সে সব কিছু ডিসাইড করতে পারে। সে মেন্টালি ইল হলেও তার একটা রাইটস থাকে কিছু পরিমাণে, যতক্ষণ না সে সিভিয়ারলি একদম হয়ে যাচ্ছে, ওটা ভালোভাবে ডিসক্রাইব করা আছে, ঠিক আছে, যে কাদের ক্ষেত্রে হচ্ছে তারা পাবে। তো ম্যাক্সিমাম যেটা বলা আছে, মেন্টালি ইল পেশেন্টরাও কিন্তু রাইট আছে তাদের নিজেদের হেলথ নিয়ে ডিসাইড করা, তাদের ট্রিটমেন্ট নিয়ে ডিসাইড করার, সেগুলোই আমরা অ্যাডভান্স ডিরেক্টিভের আন্ডারে পড়ে থাকি, ঠিক আছে। দিস বিল নট এক্সপ্লেন মেন্টাল রিটার্ডেশন, আর এখানে হচ্ছে মেন্টাল রিটার্ডেশনটাকে কিন্তু এক্সপ্লেন করে না, ওটাও আগে মেন্টাল হেলথের মধ্যে ছিল চাইল্ড সাইকিয়াট্রির ডিসঅর্ডার্সে, কিন্তু এখন ওটা এক্সপ্লেন করে না মেন্টাল রিটার্ডেশনটাকে, ঠিক আছে। এখানে হচ্ছে নতুন যে 2017-এর যেগুলো চ্যাপ্টারগুলো দেওয়া আছে, ঠিক আছে।
এখানে এই চ্যাপ্টার 3-তে অ্যাডভান্স ডিরেক্টিভ যেটা পড়লাম, বাকিগুলো তোমরা দেখে নিতে পারো। অ্যাডমিশন ট্রিটমেন্টটা চ্যাপ্টার 12-এ। ঠিক আছে, এই যে অ্যাডভান্স ডিরেক্টিভটা যেটা বলছিল, অ্যান অ্যাডভান্স ডিরেক্টিভ ইজ আ লিগেল ডকুমেন্ট দ্যাট এক্সপ্লেন হাউ ইউ ওয়ান্ট মেডিকেল ডিসিশনস অ্যাবাউট ইউ টু বি মেড ইফ ইউ ক্যান নট মেক দ্য ডিসিশন ইয়োর সেলফ. An advance directive lets your healthcare team and loved ones know what kind of healthcare you want or who you want to make decision for you when you can't. মানে তুমি কাকে অ্যালাউ করবে তোমার হয়ে ডিসিশন নিতে, সেটা তুমি আগেই জানিয়ে দেবে যে আমার এ হচ্ছে পার্সন, মানে আইদার মা বাবা অর এনি রিলেটেড বা কোনো গার্জেন, তুমি আগেই জানিয়ে দেবে যে যখন আমি ডিসিশন নিতে পারবো না সেই আমার হয়ে ডিসিশন নেবে। কিন্তু তোমার একটা ডিসিশনের রাইট আছে, যতক্ষণ তুমি ডিসিশন নিতে পারবে, ইউ হ্যাভ দ্য রাইট টু ডিসাইড হাউ ইউ শুড বি ট্রিটেড, কীভাবে তোমার ট্রিটমেন্ট হবে, কীভাবে সব কিছু হবে, তোমার ডিসাইড করার রাইট আছে। ফুল ফর্ম অফ POLST মানে কি হচ্ছে ফিজিশিয়ান অর্ডার্স ফর লাইফ সাস্টেনিং ট্রিটমেন্ট। এরপর টাইপসগুলো কী কী, ভার্বাল ইনস্ট্রাকশন ক্যান হেল্প ইন দ্য অ্যাবসেন্স অফ রিটার্ন ইনস্ট্রাকশন, যদি রিটার্ন ইনস্ট্রাকশন অ্যাবসেন্সে আমরা ভার্বাল ইনস্ট্রাকশনও ইউজ করতে পারি। অর্গান ডোনেশন, ইনস্ট্রাক্ট আদার টু ডোনেট ইউর অর্গানস। DNR, ডু নট রিসাসিটেট অর্ডার, স্টেট ইউ ডোন্ট ওয়ান্ট CPR ইন ইউর হার্ট স্টপ ইফ ইউ সিজ ব্রিদিং। এটা আগের থেকেও এরকম দেওয়া যায় যে DNR বলে পেশেন্ট যদি আগেই লিখে রাখে যদি আমার ব্রিদিং স্টপ হয়েছে, আই ডোন্ট ওয়ান্ট CPR। লিভিং উইল হচ্ছে ডকুমেন্ট দ্যাট এক্সপ্রেসেস ইয়োর হেলথ কেয়ার উইসেস ইফ ইউ ক্যান স্পিক ফর ইয়োর সেলফ। ডিউরেবল পাওয়ার অফ অ্যাটর্নি ফর হেলথ কেয়ার, অ্যাপয়েন্ট সামওয়ান টু ম্যানেজ ইয়োর হেলথ কেয়ার ডিসিশন ওয়েন ইউ আর ইনক্যাপাসিটেটেড, যেটা বলছিলাম আগেই, তুমি হচ্ছে কারোকে অ্যাপয়েন্ট করে রাখছো, যখন আমি ইনক্যাপেবল হয়ে যাব ডিসিশন নিতে, দেন হি উইল অর সি উইল ডিসাইড ফর মাইসেলফ। এরপরে আসছি দ্য নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। অনেস্ট অ্যান্ড ওপেন কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট অফ দ্য ট্রাস্ট। ঠিক আছে, নার্সকে কিন্তু সবসময় একটা অনেস্ট আর ওপেন কমিউনিকেশন, অ্যাজ আ মেন্টাল হেলথ নার্স সবসময় ওপেন কমিউনিকেশনটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পেশেন্টকে কখনোই কোয়েশ্চেন করবো না যে কেন এটা বলছো, ওয়াই কোয়েশ্চেনটা কখনোই করা হয় না। ঠিক আছে, তোমাকে জানতে হবে আচ্ছা তোমাদের ফিলিংটা এটা আছে, তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং, এমপ্যাথেটিক্যালি আমাদেরকে ফিলিংগুলো বুঝতে হবে। তারপর হচ্ছে তাকে আমরা সে যাই বলুক, যেটা আমার হয়তো মনে হতে পারে এটা কি বলছে, এটা তো রিয়েলিটি নয়, এটা এরকম হওয়া উচিত নয়, কিন্তু তাও উইদাউট আওয়ার জাজমেন্ট, আমাদের নিজেদের প্রি কনসেপ্ট যে নোশনগুলো আছে সেগুলো সাইডে রেখে হচ্ছে আমাদেরকে অ্যাজ ইট ইজ পেশেন্টকে অ্যাকসেপ্ট করতে হবে, তার সব কিছু শুনতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তার একটা ওপেন কমিউনিকেশান করতে হবে যে আচ্ছা এটা বলছো, তাহলে কি বলতে চাইছো, আরও তুমি এটা কি ভাবো, তাহলে তোমাকে আরও যাতে পেশেন্টকে সে মকা পায় আরও ওটাকে ডিসক্রাইব করা। ঠিক আছে, ওটাকে ওপেন কমিউনিকেশান বলি, যেটাতে শুধু ইয়েস নোতে আনসার হয় না, যেটাতে পেশেন্ট অনেক কিছু আনসার দিতে পারে, ডিসক্রাইব করতে পারে, দ্যাটস কল্ড ওপেন কমিউনিকেশান। আর মেন একটা জিনিস সাইকিয়াট্রিক নার্সের হচ্ছে ট্রাস্ট, নট অনলি সাইকিয়াট্রিক নার্স, যে কোনো পেশেন্ট নার্স রিলেশনশিপে ট্রাস্টটা খুব ইম্পর্ট্যান্ট। পেশেন্টকে তোমাকে বোঝাতে হবে, সেই ট্রাস্টটা মেনটেন করতে হবে। তুমি পেশেন্টের কোনো কনফিডেন্সিয়াল জিনিস বাইরে কোথাও বলবে না, পেশেন্টের সামনে ফিস করবে না, হুইসপারিং করে অন্য একটা নার্সকে বলবে না, সেগুলো ট্রাস্টটাকে প্রবলেম ক্রিয়েট করে, ওই জন্য ওই সব জিনিসগুলো করা হয় না। ঠিক আছে, তো মেজর এম অফ দ্য নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ ইজ টু ডেভেলপ প্রবলেম সলভিং অ্যাবিলিটিস অ্যান্ড ডিফেন্স মেকানিজম। Anxiety in this relationship may impede or affect communication. Principal components of nurse client relationship হচ্ছে ট্রাস্ট, যেটা বললাম, রেসপেক্ট, আই কন্ট্যাক্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাকে আই কন্ট্যাক্ট রাখতে হবে, জেনুইন ইন্টারেস্ট অ্যান্ড এমপ্যাথি, জেনুইন ইন্টারেস্ট শো করতে হবে যে ইউ আর ইন্টারেস্টেড, কি পেশেন্ট কি চাইছে, তুমি তার ফিলিংটাকে রেসপেক্ট করো, তুমি তার ফিলিংটাকে জানতে চাইছো, ওকে, তাকে এমপ্যাথি দেখাচ্ছ যে তোমার জায়গায় যদি আমি থাকি তাহলে এটা তো আমারও অনেক খারাপ লাগবে, এমপ্যাথেটিক্যালি নিজেকে পেশেন্টের জায়গায় রেখে বুঝে দেন হচ্ছে আমরা ডিল করব। ঠিক আছে, ফেজেস অফ নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ কি, প্রি ইন্টারাকশন ফেজ আছে, ঠিক আছে, 3টে ফেজে ডিভাইডেড, প্রি ইন্টারাকশন ফেজ, ওরিয়েন্টেশন অর ইন্ট্রোডাক্টরি ফেজ, অ্যান্ড হচ্ছে ওয়ার্কিং ফেজ, 4টে ফেজ, আর একটা টার্মিনেশন ফেজ থাকে। ঠিক আছে,
তো প্রি ইন্টারাকশন ফেজ মানে হচ্ছে বিগিন বিফোর নার্স ইনিশিয়াল কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট, নোন অ্যাজ সেলফ এক্সপ্লরেশন অর সেলফ অ্যাওয়ারনেস ফেজ। মানে ক্লায়েন্টকে জানার আগে, মানে ধরো পেশেন্ট অ্যাসাইন হয়েছে, তুমি ক্লায়েন্টকে দেখতে যাওয়ার আগেই হচ্ছে তোমার যে ফেজটা আছে, মানে ইনিশিয়াল কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্টের আগের যে ফেজটা, মানে যেখানে তুমি নিজেকে সেলফ অ্যাওয়্যার করবে, তুমি সেটা নিজেকে নিয়ে বুঝবে, না নিজের ফিলিংস নিয়ে, যে আমার এই ফিলিংসগুলো আছে, আমার এই ভ্যালুসগুলো আছে, কিন্তু সেগুলো আমি যাতে পেশেন্ট আর নার্সের রিলেশনশিপের মধ্যে ওই ভ্যালুগুলো না নিয়ে চলে আসি, ঠিক আছে। আমার প্রি কনসেপ্ট যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু আমার কাছেই থাকবে সীমিত, আমি কিন্তু ওটাকে অ্যাজ আ জাজমেন্ট বা পেশেন্টকে জাজ করব না অলওয়েজ। ওই জন্য আমি নিজের ফিলিংটাকে এক্সপ্লোর করে আমি আমার কী কী ভ্যালুস, আমার কী কী প্রি কনসেপ্ট নোশন আছে সেগুলোকে ভেবে তারপর ভেবে নেবো যে এগুলো আমার কিন্তু জাজমেন্টে আনা যাবে না, ঠিক আছে। Explore own feelings, fantasies, personal values, attitude and fears. Analyze own professional strength and limitation. এখানে কিন্তু নিজের প্রফেশনাল স্ট্রেংথ কী সেগুলো আমরা অ্যানালাইজ করব, অ্যান্ড আমাদের লিমিটেশন কী সেগুলো হচ্ছে অ্যানালাইজ করব। গ্যাদার ডেটা অ্যাবাউট পেশেন্ট ওয়েন পসিবল অ্যান্ড প্ল্যান অ্যাকর্ডিংলি। এরপর যদি পসিবল হয় আগের থেকেই আমরা হচ্ছে ডেটা কালেক্ট করতে পারি এবং সেইভাবে একটু প্ল্যান করে আমরা যেতে পারি। প্ল্যান ফর ফার্স্ট মিটিং উইথ দ্য পেশেন্ট। আর ফার্স্ট মিটিংয়ে আমরা কী বলবো পেশেন্টকে, কীভাবে ইন্টারাক্ট করব সেগুলো এখানে প্ল্যানিং হয়। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন অর ইন্ট্রোডাক্টরি ফেজ। এখানে হচ্ছে আমরা পেশেন্টের সাথে ইন্ট্রোডাকশন করছি বা ওরিয়েন্ট করছি নিজেকে। This phase begins when the nurse and the client meet and ends when the client begins to identify problems to examiners. মানে এটা শুরু হয় নার্স আর ক্লায়েন্ট যখন একসাথে মিট করছে, অ্যান্ড কখন এন্ড হয় যখন হচ্ছে ক্লায়েন্ট বিগিনস টু আইডেন্টিফাই প্রবলেমস টু এক্সামিনার্স। এরপর হচ্ছে when client centered goals are defined. যখন ক্লায়েন্ট সেন্টার গোলসগুলো এখানে ডিফাইন করা হয়। ডিটারমাইন ওয়াই পেশেন্ট শর্ট হেল্প, কেন পেশেন্টের হেল্প দরকার এখানে আমরা ডিটারমাইন করব, যে পেশেন্টের প্রবলেম কী, পেশেন্ট কী চাইছে, পেশেন্টের এখানে কী ডিফিকাল্টিস আছে, তো কেন পেশেন্ট হচ্ছে হেল্পের জন্য এসছে হসপিটালে বা কেন এসছে সেটা হচ্ছে আমাদের ওই ফেজে আমরা ডিটারমাইন করব। আচ্ছা পেশেন্টের এই প্রবলেম আছে। এস্টাবলিশ ট্রাস্ট, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ওপেন কমিউনিকেশন, যেটা অলরেডি বলেছে মিউচুয়ালি ফর্মুলেট আ কন্ট্র্যাক্ট। এক্সপ্লোর, এখানে মিউচুয়ালি আমরা একটা কন্ট্রাক্ট ফর্মুলেট করব। এক্সপ্লোর পেশেন্ট থটস, ফিলিংস অ্যান্ড অ্যাকশন অ্যান্ড কিপ কনফিডেন্সিয়ালিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই পেশেন্ট প্রবলেমস, ডিফাইন গোলস উইথ পেশেন্ট, ডোন্ট আস্ক আননেসেসারি কোয়েশ্চেন দোজ হু কুড আপসেট টু দ্য ক্লায়েন্ট। মানে এমন কিছু কোয়েশ্চেন করবো না যেটা ক্লায়েন্টকে আপসেট করে। Introduction of the nurse and explain of nurse role in tasks and explain about health team. এখানে আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করব পেশেন্টের সামনে, দেন আমাদের নিজেদের রোলগুলো ডিসক্রাইব করব, যে এই করতে আমি তোমাকে হেল্প করব, আপনাকে হেল্প করব, অ্যান্ড আমরা হচ্ছে আমাদের এই হেলথ টিম সবাই মিলে আমরা ওয়ার্ক করব যাতে করে আপনার এই জিনিসটা হেল্প হয়, ঠিক আছে। অ্যাডভোকেট অ্যাবাউট ক্লায়েন্টস রাইট, ক্লায়েন্টের রাইট নিয়ে আমরা অ্যাডভোকেট করব। এরপর হচ্ছে ওয়ার্কিং ফেজ। ওয়ার্কিং ফেজ মানে কি, প্রবলেমগুলো আইডেন্টিফাই করে নিয়েছি, এরপর কীভাবে ওগুলোকে সলভ করা যায়, কী কাজ করা উচিত সেগুলো আমরা এখানে দেখব। ইন দিস ফেজ নার্স অ্যান্ড ক্লায়েন্ট ডিসকাস অ্যাবাউট প্রবলেমস। এখানে হচ্ছে প্রবলেমগুলো নিয়ে ডিটেলসে হচ্ছে ডিসকাস করে। ক্লায়েন্টস প্রবলেমস আর আইডেন্টিফাইড অ্যান্ড সলিউশন আর এক্সপ্লোরড, অ্যাপ্লাইড অ্যান্ড ইভ্যালুয়েটেড। In this phase transference and counter transference may become an issue. এটা আমরা এরপরেও পড়বো। ট্রান্সফারেন্স মানে কি, যে হচ্ছে ধরো পেশেন্টের নার্সকে নিয়ে অলরেডি কিছু একটা মানে একটা রিলেটিভ ভাবছে, ঠিক আছে, মানে সেই নার্সকে দেখে অন্য কারোর কথা মনে করছে। ফর এক্সাম্পল হচ্ছে একটা বয়স্ক মানুষ হচ্ছে অ্যাডমিটেড আছে, সে তোমাকে দেখে হচ্ছে বলতে পারে এ তো আমার মেয়ের মতো, পুরো সব কিছু ফিলিংস তার পুরো মনে হবে যে আচ্ছা মেয়ের মতো, তাহলে মেয়ের মতো করবো, মানে তার প্রফেশনাল রিলেশনশিপ থেকে একটা পার্সোনাল কোনো রিলেশনশিপ সে হচ্ছে তার উপরে
হচ্ছে ভাববে, ঠিক আছে, এরকম ভাবতে পারে। অ্যান্ড কাউন্টার ট্রান্সফারেন্স ইজ অপোজিট টু দ্যাট, মানে নার্স হচ্ছে পেশেন্টকে কিছু ভাববে। ধরো সেই ভাবতে পারে যে আচ্ছা এ তো আমার ভাইয়ের মতো, বা এ আমার কাকার মতো, এ আমার বাবার মতো, দিয়ে এইভাবে ভেবে সে হচ্ছে তার পার্সোনাল স্পেসে হচ্ছে ঢুকে যাচ্ছে বা পার্সোনালি অ্যাটাচ হয়ে যাচ্ছে। সেগুলো হচ্ছে আমাদের একটা ইস্যু, ঠিক আছে। এগুলো কখনোই পেশেন্ট আর নার্সের মধ্যে প্রফেশনাল রিলেশনশিপ থাকা উচিত, কখনোই পার্সোনাল রিলেশনশিপ থাকা উচিত নয়, বাউন্ডারি লিমিটেশন ক্রস করা উচিত নয়। তো এগুলো একটা ইস্যু আসতে পারে ইন কেস অফ ওয়ার্কিং ফেজে। তো সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে যে যাতে এই জিনিসগুলো না আসে, ঠিক আছে। অ্যাংজাইটি লেভেল অলসো অ্যান ইস্যু ইন দিস স্টেজ, মানে অ্যাংজাইটি হতে পারে নার্সের, সেটাও একটা ইস্যু ইন দিস স্টেজ। প্রমোট পেশেন্ট ডেভেলপমেন্ট অফ ইনসাইট অ্যান্ড ইউজ অফ কনস্ট্রাকটিভ কোপিং মেকানিজম, ঠিক আছে। আর পেশেন্টের ডেভেলপমেন্ট অফ ইনসাইটটাকে আমরা প্রমোট করব, তাদের কনস্ট্রাকটিভ কোপিং মেকানিজম আমরা হচ্ছে ইউজ করতে বলবো, যে এইভাবে তুমি এই সিচুয়েশন এইভাবে কোপ করতে পারো, ঠিক আছে। দেন হচ্ছে টার্মিনেশন ফেজ। টার্মিনেশন ফেজ বলতে কি, দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ফেজ, কারণ কি বাস মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজ অফ দ্য থেরাপিউটিক নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ। এটা মোস্ট ডিফিকাল্টও আবার মোস্ট ইম্পর্ট্যান্ট ফেজ অফ দ্য থেরাপিউটিক নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ, ইন উইচ ended the therapeutic client relationship between client and the nurse, মানে এখানে হচ্ছে ক্লায়েন্ট আর নার্সের মধ্যে যে রিলেশনশিপ, থেরাপিউটিক রিলেশনশিপটা ছিল, সেটা হচ্ছে এন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে কি হয়, ইন উইচ অ্যাচিভড গোলস অ্যান্ড এন্ডেড রিলেশনশিপ, ইফ ডিজায়ার্ড গোলস আর নট অ্যাচিভড দেন রিস্টার্ট এগেন নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ, এস্টাবলিশ রিয়ালিটি অফ সেপারেশনের রিয়ালিটিটা এস্টাবলিশ করতে হবে। রিভিউ প্রোগ্রেস অফ দ্য থেরাপি অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ গোলস, মিউচুয়ালি এক্সপ্লোর ফিলিংস অফ রিজেকশন, লস, স্যাডনেস অ্যান্ড অ্যাঙ্গার অ্যান্ড রিলেটেড বিহেভিয়ার্স, মানে এখানে পেশেন্টের অনেক রকম ফিলিং হতে পারে, সে নাও চাইতে পারে যে টার্মিনেশন করবো না, হচ্ছে তার এতদিন ধরে একটা থেরাপিউটিক রিলেশনশিপ ফর্ম হয়েছে, তো সে একটা ডিপেন্ডেন্ট টাইপের হয়ে যাবে, তো সে তার একটা প্রবলেম হতে পারে, রিজেকশন করতে পারে, তার স্যাডনেস, লস, এগুলো অ্যাঙ্গার, স্যাডনেসের জন্য এগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে। ওই জন্য টার্মিনেশন অফ ফেজটা আমরা আগেই হচ্ছে ডিসকাস করে নিই, ঠিক আছে। কখন করি, আমাদের ওরিয়েন্টেশন ফেজে যদি এরকম কোশ্চেন আসে যে কখন হচ্ছে টার্মিনেশন ফেজটা বা কখন টার্মিনেট করব, সেটা কখন আমরা আগেই ডিসাইড করে নেবো, দ্যাট ইজ ইন দ্য ওরিয়েন্টেশন ফেজেই আমরা কিন্তু ডিসাইড করে নিই। Important tasks for therapeutic relationship. Maintain eye contact when communicating. Use name of the patient rather than labels such as room number or diagnosis. তাকে আমরা বেড নাম্বার বা তার নিয়ে ডাকবো না যে বেড নাম্বার 2, তুমি বলো কী হয়েছে, এরকম নয়। আমরা হচ্ছে তার নাম দিয়ে তাকে অ্যাড্রেস করব, তাকে রেসপেক্টফুলি তার মিস্টার এই নাম দিয়ে তাকে হচ্ছে অ্যাড্রেস করব। প্রোভাইডিং প্রাইভেসি, মেনটেনিং কনফিডেন্সিয়ালিটি, বিং কোর্টিয়াস টুয়ার্ড দ্য ক্লায়েন্ট, ফ্যামিলি, ভিজিটার্স অ্যান্ড মেম্বার্স অফ দ্য হেলথ টিম। প্রোভাইডিং এক্সপ্লেনেশন অ্যাট ক্লায়েন্টস লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে সে যেভাবে বুঝবে সেইভাবেই হচ্ছে আমাকে তাকে এক্সপ্লেন করতে হবে। ইউজ প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং কি, স্পেন্ডিং টাইম উইথ দ্য ক্লায়েন্ট, আনসারিং দ্য ক্লায়েন্ট কল বেল ইমিডিয়েটলি। এলিমেন্টস অফ আ নার্স পেশেন্ট কন্ট্রাক্ট হচ্ছে কি, নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে ওই কন্ট্রাক্টের মধ্যে কি থাকে, রোল অফ নার্স অ্যান্ড পেশেন্ট, রেসপন্সিবিলিটিস অফ নার্স অ্যান্ড পেশেন্ট, এক্সপেকটেশন অফ নার্স অ্যান্ড পেশেন্ট, পারপাস অফ রিলেশনশিপ, মিটিং, লোকেশন অ্যান্ড টাইম, কন্ডিশন ফর টার্মিনেশন, কনফিডেন্সিয়ালিটি। এরপর রাইট অফ দ্য পেশেন্ট আছে, কিছু কিছু পেশেন্টের রাইট থাকে। ক্লায়েন্টস রাইট ওয়াইল হসপিটালাইজড, রাইট টু রেসপেক্টফুল কেয়ার, সে যেমন রেসপেক্টফুল একটা কেয়ার পায়। রাইট টু কনসেন্ট অর রিফিউজ আ ট্রিটমেন্ট, রাইট টু ইনফর্ম অ্যাবাউট ডায়াগনোসিস, possible treatment, likely outcome and discussion with healthcare provider, right to know the name and role of the person who are involved in the healthcare, right to expect that medical records are confidential, right to know about hospital rules that affect treatment and about charges and payment methods. মেন্টালি ইল ক্লায়েন্টের রাইট কী কী থাকে, রাইট টু ম্যারি অর ডিভোর্স, তাদেরও কিন্তু রাইট টু ম্যারি আর ডিভোর্সের রাইট থাকে। রাইট টু প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি, রাইট টু ইনফর্ম কনসেন্ট, রাইট টু ট্রিটমেন্ট অ্যান্ড রিফিউজ ট্রিটমেন্ট, right to refuse participation in experimental treatment or research, right to be treated with dignity and respect, right to keep clothing, right to religious freedom and manage property, right to enter into a contractual agreement, right to education, right to habeas corpus, written request for release of the hospital, right to vote, ঠিক আছে। সব কিছুই কিন্তু মেন্টাল পেশেন্টেরও রাইট থাকবে, ঠিক আছে।
এরপর আমরা আসবো যে থেরাপিউটিক অ্যান্ড নন থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক্স। কিছু কিছু কমিউনিকেশন টেকনিক আছে, ঠিক আছে, যেগুলো আমরা ইউজ করি। ফার্স্টলি আমরা আসবো থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিকের উপরে। ফেস টু ফেস লিসেনিং, মানে ফেস টু ফেস লিসেনিং বলতে ফেস ইউর ক্লায়েন্ট ওয়াইল দে আর স্পিকিং টু ইউ অ্যান্ড you to them. Listen to, don't just hear what your clients are telling you. Allow the client time to formulate thoughts. This may lead to question she may have. মানে হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলছি, হয় আমরা কথা বলছি বা সে কথা বলছে, তখন আমরা তাকে ফেস করে বসবো, তাকে মুখ ঘুরিয়ে এইভাবে অন্যদিকে ফেস করে না, তার দিকে ফেস করে আমরা বসবো আর তাকে ফিল করাবো যে আমরা হচ্ছে শুনছি, বুঝছি। শুধুমাত্র এটা নয়, লিসেন টু, ডোন্ট জাস্ট হিয়ার হোয়াট ইউর ক্লায়েন্টস আর টেলিং ইউ, ঠিক আছে। লিসেন টু মানে আমরা শুধু শুনে নিলাম এটা নয়, আমরা অ্যাক্টিভলি শুনছি, মানে লিসেন করছি, একদম প্রপারলি শুনছি, বুঝছি। এটা আমরা রেসপন্ড করবো, তার শোনাতে ঘাড় নাড়াবো বা কিছু একটা করবো যাতে সে বুঝতে পারে যে নার্স ইজ লিসেনিং অ্যাক্টিভলি, ঠিক আছে। অ্যালাউ দ্য ক্লায়েন্ট টাইম টু ফর্মুলেট থটস, ক্লায়েন্টকে টাইম দেবো যে থটসগুলো সে ফর্মুলেট করে এক্সপ্রেস করতে পারবে। জলদি জলদি তো বলবো না, বলো বলো এরপরে কী আছে, এরপর কী, না, তাকে টাইম দেবো প্রপার ফর্মুলেট করতে, ঠিক আছে। দিস মে লিড টু কোয়েশ্চেন সি মে হ্যাভ। এরপরে হচ্ছে নন ভার্বাল। ডু দ্য ক্লায়েন্টস নন ভার্বাল অ্যাকশন ম্যাচ হিজ ওয়ার্ডস, মানে একরকম সে বলছে আর একরকম তার নন ভার্বাল অ্যাকশন। ফর এক্সাম্পল, সে হচ্ছে ধরো কোনো একটা হ্যাপি জিনিস শোনাচ্ছে যে আমার আজকে আমার এটা এরকম হয়েছিল, বাট তার অ্যাকশনটা সে স্যাডভাবে শোনাচ্ছে, আমার এটা এরকম আজকে আমি এটা অ্যাচিভ করেছিলাম, মানে স্যাডভাবে শোনাচ্ছে। মানে তার অ্যাকশনগুলো নন ভার্বাল যে ফেশিয়াল এক্সপ্রেশনটা তার ভার্বাল যে কথার সাথে ম্যাচ করছে না, এগুলোও কিন্তু আমাদেরকে অ্যাসেস করে যেতে হবে। অ্যাসেস অ্যাকশন জাস্ট অ্যাজ ইউ ডু ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এরপর অবজার্ভিং মানে কি, মেক নোট অফ দ্য ক্লায়েন্টস বিহেভিয়ার অ্যান্ড সিক দ্য রিজন, সে কেন এইভাবে বিহেভ করছে। ফর এক্সাম্পল, অনেক অ্যাঙ্গারভাবে কথা বলছে কোনো একটা ক্লায়েন্ট, তো তাকে হচ্ছে জিজ্ঞেস করবো যে ইউ সিম অ্যাংরি টুডে, মানে কনফার্ম করবো যে আচ্ছা অ্যাঙ্গার এইভাবে অ্যাংরিভাবে বলছে, তো একটা মানে প্রপার একটা ভালো ওয়েতে আমরা জিজ্ঞেস করবো যে ইউ সিম অ্যাংরি টুডে, কিছু কি প্রবলেম আছে, মানে যাতে আমরা এটা একটা ওপেন কমিউনিকেশন করতে পারি, ঠিক আছে। ব্রড ওপেনিং অ্যান্ড জেনারেল লিডস, দিস অ্যালাউ the client to lead the conversation and select topics that may be of concern to the client. Example, what do you like to discuss today, ঠিক আছে, মানে ব্রড ওপেনিং আমরা করব। I would like to more about this thing, I will like to hear more about that thing। এইভাবে হচ্ছে আমরা ব্রড ওপেনিংয়ে ওপেন কমিউনিকেশন আমরা পেশেন্টের সাথে করতে পারি, ঠিক আছে। দেন আমরা আসছি যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যেটা বলছিলাম, ওপেন এন্ডেড কোয়েশ্চেন অ্যালাউ মোর ফ্রি ফ্লোয়িং কনভারসেশন। দিস এনাবলস ইউ টু গ্যাদার মোর ইনফরমেশন ওয়াইল কিপিং দ্য ক্লায়েন্ট ফোকাসড অন ইম্পর্টেন্ট ইস্যুস। হাউ আর ইউ ফিলিং টুডে, মানে সে এরপর পুরো ডিসক্রাইব করবে, তাহলে এটা একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ভ্যালিডেটিং মানে কি, মেক্স ইউ অ্যান্ড দ্য ক্লায়েন্ট আর ইন্টারপ্রিটিং দ্য টপিক অ্যান্ড মেসেজ দ্য সেম ওয়ে, মানে এখানে ভ্যালিডেট করছি, ক্লায়েন্ট যেটা বললো সেটাকে আমি আবার যে ক্লায়েন্ট যেটা বললো আমি যেটা ভেবেছি সেটা এক কিনা সেটাকে ভ্যালিডেট করছি। এনকারেজ দ্য ক্লায়েন্টস কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টপিক, মানে ধরো কিছু একটা ক্লায়েন্ট বললো যে এটার জন্য এটা হয়েছে, তো আমি তাকে ভ্যালিডেট করে নিচ্ছি, আচ্ছা তার মানে তুমি কি এই ফিলিংটা বলতে চাইছো বা তুমি কি এটা বলতে চাইছো, মানে এটা আমরা ভ্যালিডেট করে নিই যে আমরা যেটা ভাবছি সেটা যেটা সে এক্সপ্রেস করছে আর ক্লায়েন্ট যেটা বলতে চাইছে সেটা সেম কিনা, ঠিক আছে। অনেক সময় আমরা ভুলও ভেবে নিতে পারি, তাহলে ভ্যালিডেট করলে আমরা ঠিক জায়গায় পৌঁছে যাবো। এরপর রিস্টেটিং মানে কি, ক্লায়েন্ট যেটা বলছে একদম সেটাকেই রিস্টেট করা, সেটাকেই বলা। রিপিট হোয়াট দ্য ক্লায়েন্ট সেজ টু প্রোভাইড দ্য অপরচুনিটি ফর ক্ল্যারিফিকেশন ইফ নেডেড, মানে সেম জিনিসটাই আবার বললাম। ও ধরো বললো আমি আজকে অনেক হ্যাপি আছি, বা হচ্ছে ধরো ওকে দেখে মনে হচ্ছে না অতটা, তো তুমি তখন কি করলে, রিস্টেট করলে যে আচ্ছা তুমি কি হ্যাপি আছো বা আজকে তুমি হ্যাপি আছো, এরকমভাবে রিস্টেট করলে, মানে সেম জিনিসটাই রিপিট করবে। তখন ক্লায়েন্ট হয়তো আস্তে আস্তে খুলতে স্টার্ট করলো যে না এরকম ব্যাপার, বা এরকমভাবে আমরা সেম জিনিসটা যখন রিপিট করি যাতে করে কোনো ক্লারিফিকেশান যদি থাকে ক্লায়েন্ট প্রোভাইড করতে পারে, সেটাকে রিস্টেটিং বলি। ওয়্যারএজ ভ্যালিডেটিং কিন্তু অন্য ওয়েতেও আমরা বলতে পারি, সেম জিনিসটাকে রিপিট করবো না। ধরো অন্য ওয়েতে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমি ভাবছি যে এই ফিলিংটা তুমি বলতে চাইছো, তুমি কি এটাই বলতে চাইছো,
দেন ওটা ভ্যালিডেট করা, ঠিক আছে। ফোকাসিং মানে কি, ব্রিং দ্য ক্লায়েন্ট অর ফ্যামিলি মেম্বার হু মে ডিসগ্রেস ব্যাক টু হোয়াট ওয়াজ অরিজিনালি ডিসকাস, মানে ফোকাসে নিয়ে আসা, ঠিক আছে। যেটা ডিসকাশন হচ্ছিল ধরো অন্য দিকে চলে গেছে, সেটাকে আবার ফোকাসিং করে নিয়ে আসা। বা এখানটায় ফোকাসিংয়ে অনেক সময় এরকমও বলা হয়, কোনো একটা ইমোশন থট নিয়ে সে বলছে, সেটাকে আমরা ফোকাস করলাম, এটা আমরা বলে যে আচ্ছা এই থটটা কি তুমি বলছিলে, বা এই ইমোশনটা কি বলছিলে, তো সেটাকেও ফোকাসিং বলে থাকি। ইনফর্মিং মানে কি, প্রোভাইড দ্য ক্লায়েন্ট উইথ ইনফরমেশন ডিক্রিজেস ক্লায়েন্ট এংজাইটি, মোস্ট পিপল হারবার ফিয়ার অফ দ্য আননোন। সামারাইজিং মানে কি, স্টেট ব্রিফলি হোয়াট হ্যাজ বিন ডিসকাসড ইন দ্য কনভারসেশন, মানে হচ্ছে তুমি একদম ব্রিফলি বলে দিলে, ডিউরিং দ্য পাস্ট ফিউ মিনিটস উই হ্যাভ টকড অ্যাবাউট এগুলো তুমি একবার ব্রিফলি সামারাইজ করে দিলে। একসেপ্টিং মানে কি, অলওয়েজ একসেপ্ট দ্য ক্লায়েন্ট কনভারসেশন। প্যারাফ্রেজিং মানে কি, ফিলিংস অ্যান্ড থটস ইন সিমিলার ওয়ার্ডস টু কনভে দ্য মেসেজ ওয়ার আন্ডারস্টুড অ্যান্ড প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর ক্লারিফিকেশন ইফ নেসেসারি, মানে একদম সিমিলার ওয়ার্ডসগুলো একদম প্যারাফ্রেজ করে দেওয়া, সেটাকে আমরা বলবো প্যারাফ্রেজিং। এরপর সাইলেন্স কি, প্রোভাইড নার্স অ্যান্ড ক্লায়েন্ট থ্রু দ্য টাইম ফর ইন্টারাকশন, মানে সাইলেন্স থাকাটাও কিন্তু একটা থেরাপিউটিক। ও যখন বলছে আমি হচ্ছে সাইলেন্টলি শুনছি, ঠিক আছে, বা হচ্ছে কোনো একটা ও ফিল করছে, সেটা আমরা সাইলেন্স হয়ে মানে ও সাইলেন্ট আছে পেশেন্টও, তুমিও সাইলেন্ট আছো, দেন হচ্ছে প্রপারলি সেটাকে অ্যাবজর্ব করছি ফিলিংটা, সেটাও কিন্তু একটা থেরাপিউটিক ওয়ে অফ কমিউনিকেশন। টাচ কি, ইট ইজ অলসো হ্যাপটিক কমিউনিকেশন, টাচ করে পেশেন্টকে হালকা এভাবে বলে, আচ্ছা তাহলে সে হচ্ছে প্রোটেক্টেড, সে হচ্ছে ফিল করবে যে ট্রাস্ট, সে বলতে আরও চেষ্টা করবে। তো টাচটাও একটা সেন্স অফ থেরাপিউটিক কমিউনিকেশন। ডাইরেক্ট অ্যান্ড এক্সপ্লোরেটিভ কোয়েশ্চেন, আস্ক দ্যাট কোয়েশ্চেন হোয়াট ফুড ইউ বি টেকিং ইন ডিনার, দিস কোয়েশ্চেন ইজ এক্সপ্লোরেটিভ, ডোন্ট আস্ক দ্যাট কোয়েশ্চেন ইফ ইউ হ্যাড ডিনার, দিস ইজ আ ক্লোজড এন্ডেড কোয়েশ্চেন, মানে তোমাকে অলওয়েজ ওপেন এন্ডেড কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে। ক্লারিফিকেশন মানে কি, টু এনশিওর দ্যাট দ্য মেসেজ ইজ আন্ডারস্টুড অ্যাজ ইন্টেন্ডেড, মানে ক্লারিফাই করে নেওয়া, আমি যেটা ভাবছিলাম সেটাই পেশেন্টকে বলতে চাইছে, সেটাকে ক্লারিফাই করে নিলাম। এরপর আসছি নন থেরাপিউটিক কমিউনিকেশন, মানে এগুলো আমরা পড়লাম যেগুলো থেরাপিউটিক মানে যেগুলো হচ্ছে আমাদের ট্রিটমেন্টের জন্য, বা আমাদের মেন্টাল যে কেয়ারটা পেশেন্ট চাইছে, মেন্টাল হেলথ নার্স যেটা দেবে কেয়ারটা থেরাপিউটিক্যালি, মানে হচ্ছে ভালোভাবে সে হচ্ছে প্রোভাইড করতে পারছে, সেগুলো হচ্ছে থেরাপিউটিক টেকনিক্স। নন থেরাপিউটিক মানে নট রিলেটেড টু দ্য মেডিকেল কেয়ার, বা মেডিকেল যেটা আমরা বলবো সেইভাবে কেয়ার এটা নয়, মানে এটা তার অপোজিটটা, মানে এটা করা উচিত নয় নার্সের, ঠিক আছে, নন থেরাপিউটিক, বা এটা কোনোভাবে নার্স হচ্ছে করতে পারছে না, তো সেটা হচ্ছে নন থেরাপিউটিক মানে যেটা করা উচিত বা পেশেন্টের যেটা দেওয়া উচিত। এই যে নন থেরাপিউটিক মানে ফেলিয়ার টু রিসিভ দ্য ক্লায়েন্টস ইন্টেন্ডেড মেসেজ, সেটা একটা ফেলিং টু প্রোব inadequate data collection represented by eliciting vague description, getting inadequate answer, following standard forms too closely and not exploring the client's interpretation, মানে না শুধু শুনছে, সে হচ্ছে ইন্টারপ্রেট করছে না, মানে তার ইচ্ছেই নেই, একটা যে শোনার কথা শুনে নিচ্ছে, ঠিক আছে, মানে এইগুলো হচ্ছে নন থেরাপিউটিক, মানে এগুলো কিন্তু করা উচিত নয়। বিং জাজমেন্টাল, সে তার জাজমেন্ট আছে, কেউ একটা কিছু বললো, সেটা হয়তো তার লাগতে পারে যে এটা ঠিক না, কিন্তু সে কখনোই পেশেন্টকে বলবে না যে এটা কিন্তু ঠিক না, তুমি এটা কেন করেছো, নেভার। তখন তোমাকে পেশেন্ট যা বলছে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে উইদাউট পুটিং ইয়োর জাজমেন্ট। তো জাজমেন্টালটাও একটা নন থেরাপিউটিক কমিউনিকেশন। রিঅ্যাসিওরিং, অ্যাটেম্পস টু ডু ম্যাজিক উইথ ওয়ার্ডস, মানে কথায় যা তা একটা কিছু বলছে, ঠিক আছে, সেগুলো রিঅ্যাসিওরিং। রিজেক্টিং মানে রিফিউজাল টু ডিসকাস টপিক উইথ দ্য ক্লায়েন্ট, কিছু একটা বলতে স্টার্ট করছে, না আমি এই টপিক নিয়ে কথা বলবো না, ঠিক আছে। প্যারোটিং মানে কন্টিনিউয়াস রিপিটেশন অফ ক্রাইং ফ্রেজেস, মানে হচ্ছে ক্লায়েন্ট যেগুলো বলছে কন্টিনিউয়াসলি রিপিট করে যাচ্ছ প্যারেটের মতো, মানে কিছু বুঝছো না কিন্তু জাস্ট রিপিট করে যাচ্ছ সে যা বলছে, তো এগুলো হচ্ছে নন থেরাপিউটিক। আজার হচ্ছে সুপিরিয়ার অ্যাটিটিউড আর স্টিরিওটাইপিং পেশেন্ট রেসপন্স, মানে নিজেকে একটা সুপিরিয়ার দেখানো পেশেন্টের সামনে, তারপর একটা স্টিরিওটাইপ একটা রেসপন্স দেওয়া। কোনো একটা স্টিরিওটাইপ বলতে একদিকেই যেদিকে তুমি ভাবো, বা একটা স্টিরিওটিপিক্যাল মাইন্ড হিসেবে যেটা তুমি ভাবো সেটাই ঠিক, পেশেন্ট যা বলছে তুমি শুনতেই চাইছো না, ঠিক আছে। ডাইরেক্ট পার্সোনাল কোয়েশ্চেন্স দ্যাট মে হ্যাভ পেইনফুল অ্যান্ড ইনভেসিভ। হস্টাইল অ্যাটিটিউড, গিভিং অ্যাডভাইস রিঅ্যাসিওরিং অ্যান্ড ডিসঅ্যাপ্রুভ, তুমি হচ্ছে অ্যাডভাইস দিচ্ছ পেশেন্টকে, তারপর বলতে চাইছো এটা রিঅ্যাসিওর করছো, ডিসঅ্যাপ্রুভ করে দিচ্ছ, সেগুলোও কিন্তু নন থেরাপিউটিক। টকিং অ্যাবাউট ওয়ান্স ওন প্রবলেম অ্যান্ড নট লিসেনিং ক্লায়েন্ট প্রবলেম। ল্যাক অর লস অফ ইন্টারেস্ট ইন দ্য ক্লায়েন্ট, চেঞ্জিং দ্য সাবজেক্ট, বারবার সাবজেক্টটা চেঞ্জ করে দিচ্ছ। ফলস রিঅ্যাসিওরেন্স, মানে অ্যাকচুয়ালি রিঅ্যাসিওরেন্স দিচ্ছ না, ফলসভাবে তুমি দিচ্ছ।
asking the explanation using the words why, যেটা আমি আগেই বললাম, why this may put the client on the defensive, ঠিক আছে, মানে কখনো আমরা why কোয়েশ্চেন করবো না, এটা নিয়ে প্রচুর মানে কেস সিনারিও টাইপের ক্লিনিক্যাল কোয়েশ্চেনও আছে, ঠিক আছে, অপশানগুলো ওইভাবে দিয়ে দেবে, যেখানে why কোয়েশ্চেন থাকবে সেটা কিন্তু হবে না, কখনোই why কোয়েশ্চেনটা থেরাপিউটিক নয়, ইট ইজ নন থেরাপিউটিক, ঠিক আছে। ডিফেন্সিভ এক্সপন্সেস sort of communication, giving advices interferes with the client's ability to problem solve, challenging that clients, rejecting the client response, failure to listen and interrupting the client, মানে ক্লায়েন্ট রেসপন্সটাকে রিজেক্ট করে দিচ্ছ, লিসেন করছো না ভালোভাবে, ক্লায়েন্টকে বারবার ইন্টারাপ্ট করে দিচ্ছ, সেগুলোও কিন্তু নন থেরাপিউটিক। আচ্ছা, এরপর আমরা আসবো মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন নিয়ে। So it is the most important and commonly used method to diagnose mental disorder. Mental status examination টা হচ্ছে most important and most commonly যেটা used method mental disorder টাকে diagnose করার জন্য, ঠিক আছে। The mental status examination is an important part of the clinical assessment process in neurological and psychiatric practice. It is a structured way of observing and describing the patient psychological functioning at a given point in time. Component on domains of MSc কি অ্যাসেপ্টিক একটা ট্রিক, যেটা হিসেবে তোমরা মনে রাখতে পারো। এ হচ্ছে অ্যাপিয়ারেন্স বিহেভিয়ার, এস হচ্ছে স্পিচ, ই হচ্ছে ইমোশন যেটা মুড অ্যান্ড এফেক্ট, দেন হচ্ছে পারসেপশন, দেন থট, কন্টেন্ট অ্যান্ড প্রসেস, ইনসাইট অ্যান্ড জাজমেন্ট, দেন হচ্ছে কগনিশন। The MSc is not to be confused with mini mental state examination. Mini mental state examination টা কিন্তু আলাদা, which is a brief neuropsychological screening test for dementia, যেটা আমরা অর্গানিক ডিসঅর্ডার্স বা ডিমেনশিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। সেটা কিন্তু মেন্টাল স্টেট এক্সামিনেশনের মতো নয়, ওটা কিন্তু ব্রিফ কিছু কিছু নিউরো সাইকোলজিক্যাল স্ক্রিনিংগুলো থাকে, ঠিক আছে। MSc can be done by two way, by observation or by interview. অবজারভেশন করে বা ইন্টারভিউ করেও করা যেতে পারে। এরপর মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনটা, যেটা হচ্ছে নোন অ্যাজ হায়ার মেন্টাল ফাংশন টেস্ট বা হচ্ছে ফক্সটন টেস্ট, ইট ওয়াজ অরিজিনালি ইন্ট্রোডিউসড বাই ফলস্টেইন। ইট ইজ ইউজ টু অ্যাসেস কগনিটিভ এনভায়রনমেন্ট ইন দ্য মেন্টালি ইল্ড ক্লায়েন্ট। দ্য ম্যাক্সিমাম স্কোর অফ MMSc ইজ 30। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেনে আসে, MMScর ম্যাক্সিমাম স্কোর কত? 30। A score of 25 or higher is classed as normal. If the MMSc score is below 24, the result is usually considered to be abnormal. আর কতর কম হলে abnormal, that is below 24, indicating possible cognitive impairment. এটাও কিন্তু কোয়েশ্চেনে আসে, এবারেই আমাদের নরসেট 9-এ এসেছিল। ইন্টারপ্রিটেশন অফ MMSc হচ্ছে ডিগ্রি অফ ইম্পেয়ারমেন্ট, নো কগনেটিভ ইম্পেয়ারমেন্ট 24 থেকে 30, মাইল্ড কগনেটিভ ইম্পেয়ারমেন্ট যেটা হচ্ছে 19 থেকে 23, মডারেট কগনেটিভ ইম্পেয়ারমেন্ট 10 to 18, সিভিয়ার কগনেটিভ ইম্পেয়ারমেন্ট লেস দেন 9। এই স্কোরগুলো মাইল্ডটা আই থিঙ্ক কোনোবার একটা এসছিল, তো কিছু কিছু স্কোর হিসেবেও চলে আসে, তো এটা মনে রাখতে পারলে খুবই ভালো। যদি না রাখতে পারো, অফকোর্স যেটা মনে রাখতে হবে যেটা হচ্ছে ম্যাক্সিমাম 30 আর 24-এর কম হলে কিন্তু সেটা অ্যাবনর্মাল, এটা তো মানে মাস্ট মনে রাখতে হবে, আর এটা তোমরা অবশ্যই ট্রাই করবে মনে রাখার। এরপর আসছি কম্পোনেন্ট অফ MMSc, কী কী কম্পোনেন্ট হয় MMScর। ওরিয়েন্টেশন টু টাইম, 5 নাম্বার পয়েন্ট, মানে 5টা থাকে, ঠিক আছে। ফ্রম ব্রডেস্ট টু মোস্ট ন্যারো, ওরিয়েন্টেশন টু টাইম হ্যাজ বিন কোরিলেটেড উইথ দ্য ফিউচার ডিক্লাইন। ওরিয়েন্টেশন টু প্লেস, ফ্রম ব্রডেস্ট টু দ্য মোস্ট ন্যারো ইট ইজ সামটাইমস ন্যারোয়েস্ট ডাউন টু স্ট্রিট টু, মানে এগুলো হচ্ছে MMScর হচ্ছে কম্পোনেন্ট, এত কিছু এখানে পড়ার দরকার নেই, এগুলো আসে না, শুধুমাত্র কম্পোনেন্টগুলো একটু জেনে নাও। ওরিয়েন্টেশন টু টাইম, ওরিয়েন্টেশন টু প্লেস, রেজিস্ট্রেশন, অ্যাটেনশন অ্যান্ড ক্যালকুলেশন, রিকল, ল্যাঙ্গুয়েজ, রিপিটেশন, কমপ্লেক্স কমান্ড, ঠিক আছে, এগুলো অত আসে না, এগুলো মনে রাখার দরকার নেই। এরপর হচ্ছে পার্সোনালিটি। Personality কি? Personality refers to the enduring characteristics and behavior that comprise a person's unique adjustment to life, including major traits, interests, drives, values, self-concept, abilities and emotional pattern. মানে একটা পার্সনের হচ্ছে ইউনিক যে অ্যাডজাস্টমেন্ট টু লাইফ, তার মেজর ট্রেট কী, তার ইন্টারেস্ট কী, তার ড্রাইভ কী, তার ভ্যালু, তার সেলফ কনসেপ্ট, তার কি অ্যাবিলিটিস আছে, তার কি ইমোশনাল প্যাটার্ন, সব মিলিয়ে যে পার্সনটা তৈরি হচ্ছে সেটা তার পার্সোনালিটি আমরা বলবো। সিম্পলি এটাকে কি বলা হয়? ইট ইজ দ্য ডিফারেন্ট কোয়ালিটিস অফ আ পার্সন ক্যারেক্টার দ্যাট মেক হিম অর হার ডিফারেন্ট ফ্রম আদার পিপল। মানে একটা পার্সনের যে কোয়ালিটিসগুলো আছে যেটা তাকে অন্যদের
থেকে আলাদা করছে, দ্যাট ইজ হিজ অর হার পার্সোনালিটি। ঠিক আছে, জাংস ক্লাসিফিকেশন অফ পার্সোনালিটি এক্সট্রোভার্ট অ্যান্ড ইন্ট্রোভার্ট। জাং বা জুং বলে যেটা খুশি বলতে পারো। জুংস ক্লাসিফিকেশন অফ পার্সোনালিটি মানে এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট। সে ক্লাসিফাই করেছিল একটা পার্সনটিকে, এ হচ্ছে এক্সট্রোভার্ট, এ হচ্ছে ইন্ট্রোভার্ট। যারা বেশি বকবক করে, সবার সামনে করে, সে এক্সট্রোভার্ট। আর যারা কম কথা বলে, সবার সামনে খুলতে পারে না, তারা হচ্ছে ইন্ট্রোভার্ট। সেলডন ক্লাসিফিকেশন অফ পার্সোনালিটি, সেলডন বলেছিল এন্ডোমর্ফ, মেসোমর্ফ অ্যান্ড একটোমর্ফ। এন্ডোমর্ফ মানে যারা একটু লিন হয়, মেসোমর্ফ হচ্ছে মাসেলস থাকবে, একটোমর্ফ হচ্ছে একটু বডিলি ওয়েটটা তাদের বেশি থাকবে। সেগুলো হচ্ছে 3টে টাইপ অফ ক্লাসিফিকেশান যেটা সেলডন দিয়েছিল। আচ্ছা, আমি এটা উল্টোটা বললাম। একটোফর্ম মানে হচ্ছে যারা একটু লিন টাইপের হয়, থিন টাইপের। এন্ডো মানে হচ্ছে একটু হেলদি টাইপের হয়, ঠিক আছে, ফ্যাট বেশি থাকে, সেগুলো হচ্ছে এন্ডোমর্ফ। আর মেসোফর্ম মানে মাস্কুলার টাইপ অফ পার্সোনালিটিগুলো, যেগুলো বলবো মানে এটা ফিজিক্যাল উপরে ফিজিক্যাল বডি ওয়াইজ করা হয়েছিল, ঠিক আছে, নট অ্যাবাউট মেন্টাল অ্যাসপেক্ট। এরপর হচ্ছে ক্রেটসমান ক্লাসিফিকেশন অফ পার্সোনালিটি, কাইনিক, অ্যাথলেটিক অ্যান্ড অ্যাস্থেটিক। এগুলো অতগুলো কিছু আসে না, ঠিক আছে, এগুলো মনে রাখার দরকার নেই। হিপোক্রেট ক্লাসিফিকেশন অফ পার্সোনালিটি, স্যাঙ্গুইন, কোলারিক, মেলাঙ্কলিক অ্যান্ড ফ্লেগম্যাটিক। এগুলো খুব রেয়ারলি আসে, আমি কখনো কোয়েশ্চেনে সেরকম দেখিনি। The big 5 personality traits, known as the 5-factor model of personality, is a grouping of 5 unique characteristics to study personality. Factors affecting personality: environmental factors, situational factors, family and social factors, intelligent, physical factors, hereditary, cultural and sex differences. এই ফ্যাক্টরগুলো হচ্ছে পার্সোনালিটিকে এফেক্ট করে। তো বিগ 5 পার্সোনালিটি ট্রেটসগুলো কি, যেগুলো লেখা আছে, যে হচ্ছে অ্যাগ্রিয়েবলনেস, তারপরে ওপেননেস টু এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে আমাদের কি লেখা আছে এটা, নিউরোটিসিজম। মানে এগুলো কিছু কিছু 5টা পার্সোনালিটি স্টেট বলা হয়েছিল, যেগুলো আর কি এক্সট্রাভার্সন, ঠিক আছে, কনসেনসিয়াসনেস। তো এগুলো কিছু কিছু দেওয়া হয়েছিল, এগুলো সেরকম আমি কোশ্চেনে দেখিনি, এগুলো আসে না, ঠিক আছে, অত দরকার নেই মনে রাখার। এই যে জুংস ক্লাসিফিকেশন, এক্সট্রোভার্টেড অ্যান্ড ইন্ট্রোভার্টেড। এক্সট্রোভার্টেড আমরা জানি মোর রিল্যাক্সড, কমফোর্টেবল ইন সোশ্যাল সিচুয়েশন, অ্যাটেনশন প্রাইমারিলি ডিরেক্টেড টুয়ার্ডস হোয়াট ইজ প্রেজেন্ট ইন এক্সটার্নাল সিচুয়েশন, ইনার মেন্টাল কন্টেন্টের সাথে ইন্টারাক্ট করে বা প্রজেক্টিং দেম ইনটু দ্য আউটার ওয়ার্ল্ড। whereas ইন্ট্রোভার্ট যারা, তারা হচ্ছে ইন্টারাক্ট উইথ দ্য আউটার ওয়ার্ল্ড থ্রু দ্য ফিল্টার অফ ইনার মেন্টাল কন্টেন্ট। সে হচ্ছে বলবে না, ভিতরে ভিতরে রেখে দেয়, তার ভিতরেই সে হচ্ছে সব কিছু অ্যাসেস করে। এক্সপ্যান্সিভ অ্যান্ড ব্রড দেয়ার ইন্টারেস্ট, এগুলো আমরা সবাই জানি, এগুলো আর বলছি না। এন্ডোমর্ফটা বললাম, প্লাম্প হয়, ব্রাম ডেভেলপড ফিসেরাল। আর তাদেরকে ধরা হয়, মানে এরকম ধরা হতো, সেলডন বলেছিল যে যারা এন্ডোফর্ম হবে তারা হচ্ছে রিল্যাক্সড, সোশ্যাল, টলারেন্ট, কমফোর্ট লাভিং, এরকম হবে। মেসোফোর হলে তারা অ্যাক্টিভ, অ্যাসার্টিভ, ভিগোরাস, কম্বেটিভ হবে। একটোমর্ফ হলে তারা কোয়াইট, ভ্যাজাইল। মানে অ্যাকর্ডিং টু দ্য বডি টাইপ তার পার্সোনালিটিটা হচ্ছে ক্লাসিফাই করেছিল, ঠিক আছে। এরপর ক্রিসমাস ক্লাসিফিকেশন, যেটা পাইকনিক বা হচ্ছে অ্যাথলেটিক বা অ্যাস্থেনিক, মানে ফার্স্ট একটা ফ্যাট টাইপ, তারপর একটা হেলদি, দেন হচ্ছে থিন, লিন, টল, এগুলো। হিপোক্রেট কোলেরিক মানে হচ্ছে ইমোশনালি উইক, বডিলি স্ট্রং অ্যান্ড ইজিলি টেম্পটেড। মেলাঙ্কলিক মানে ইমোশনালি অ্যান্ড বডিলি উইক, পেসিমিস্টিক হবে। ফ্লেগম্যাটিক মানে হচ্ছে ইমোশনালি স্ট্রং, এবল টু কন্ট্রোল ইজ ইমোশন, বডিলি উইক, লেজি টাইপ, অলওয়েজ হ্যাপি। স্যাঙ্গুইন মানে বডিলি স্ট্রং, এনার্জেটিক, কন্ট্রোল টাইপ অ্যান্ড অপটিমিস্ট। এগুলো অত কিছু আসে না, ঠিক আছে, জাস্ট নামগুলো পারলে মনে রাখতে পারো, তাছাড়া দরকার নেই। থিওরি অফ পার্সোনালিটি অ্যাকর্ডিং টু সিগমান্ড ফ্রয়েড, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেয়ার আর 3 সাবটাইপস অফ পার্সোনালিটি অ্যাকর্ডিং টু ফ্রয়েড: অর্গানাইজেশন অফ পার্সোনালিটি, টোপোগ্রাফিক্যাল মডেল অফ পার্সোনালিটি, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড। আমরা অলরেডি এটা পড়েছি, ঠিক আছে। এরপর যেটা মেন জিনিসটা আসবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ পার্সোনালিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঈদ, ইগো অ্যান্ড সুপার ইগো। ফ্রয়েড হচ্ছে এই 3টে স্ট্রাকচার অফ পার্সোনালিটি দিয়েছিল: ঈদ, ইগো অ্যান্ড সুপার ইগো। ঈদ মানে হচ্ছে প্লেজারফুল, মানে যে হচ্ছে ধরো একটা বাচ্চা তোমরা মনে করতে পারো, সে যেটা চাইবে সে সেটাই করবে, মানে আমার এটাতে এখন খুশি পাচ্ছি, আমি এটা করব, সেটা হচ্ছে ঈদ। আমাদের মাইন্ডের ঈদ পোর্শনটা আমাদেরকে কি বলে, যে হচ্ছে তুমি যেটাতে প্লেজার পাচ্ছ, তুমি যেটাতে
যেটাতে খুশি পাচ্ছ সেটা তখনই এই মুহূর্তে করো, ঈদ বলে। ইগো, আচ্ছা এরপর আমরা সুপার ইগোতে আসি। সুপার ইগো মানে ধরো আমাদের বড়োদেরকে ধরি, আমাদের বাড়িতে যারা ঠাম্মা দাদু আছে, ঠাম্মার মতো আমাদেরকে সুপার ইগোটা ধরতে হবে। মানে ঠাম্মা যেমন সব জিনিসেই কারেক্ট, সব জিনিসে বলবে এটা করিস না ওটা করিস না, মানে আমাদের মোরাল যে পার্টটা, আমাদের মাইন্ডের যে মোরাল পার্টটা, সেটাকে হচ্ছে আমরা সুপার ইগো বলি, বেসড অন মোরালিটি। মানে হচ্ছে যেটা ঠিক নয়, যেটা ভ্যালুসগুলো আমাদের যেগুলো দেওয়া হয়েছে সেই হিসেবে আমরা যেটাকে মোরালি কারেক্ট ভাববো সেইটা করব। ঈদ বলবে না এটা আমার খুশি হচ্ছে আমি করব, কিন্তু সুপার ইগো তখন বলবে না এটা কিন্তু করাটা ঠিক নয়, এটা তুমি করবে না যত এটাতে খুশি পাও, সেটা হচ্ছে সুপার ইগো বলবে। ইগো কি বলবে, ইগোটা হচ্ছে বেসড অন রিয়ালিটি, মানে ইট ব্যালেন্সেস ঈদ অ্যান্ড সুপার ইগো। ইগোটা মাঝখানে থাকে, মানে ঈদ আর সুপার ইগো দুটোকে ব্যালেন্স আউট করছে। ঈদ বলবে আমি ওটা প্লেজার পাচ্ছি এটা করবো, সুপার ইগো বলবে না না ওটা করবে না, ওটা তোমার উচিত নয় করা। ইগো ব্যালেন্স করবে যে আচ্ছা কোনটা উচিত, মানে আমার এটা করাটা উচিত, অথচ আমি ওটাতে একটু খুশিও পাচ্ছি, মানে দুটোকে ব্যালেন্স করে ওটার মাঝামাঝি একটা পজিশনে ইগো হচ্ছে ওয়ার্ক করে, ঠিক আছে। তো ঈদটা অলরেডি আমি এটা ভালোভাবে বোঝালাম যে ইট ইজ আ প্রাইমারি থিঙ্কিং লেভেল প্রসেস, ইট ওয়ার্ক অন আনকনসিয়াস মাইন্ড। ঈদটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ডে ওয়ার্ক করে, অলওয়েজ ওয়ার্ক অন প্লেজার প্রিন্সিপাল, মানে হচ্ছে যেটাতে প্লেজার পাবো সেটাই হচ্ছে আমরা করবো। ইগোটা কি, ইট ইজ সেকেন্ডারি থিঙ্কিং প্রসেস, অলওয়েজ ওয়ার্ক অন রিয়েলিটি প্রিন্সিপাল। ইগোটা কিন্তু রিয়েলিটি প্রিন্সিপালে কাজ করে। ইট রেগুলেটস টু ঈদ, ইট ওয়ার্কস অন দ্য কনসিয়াস মাইন্ড, ইট মেনটেন্স ব্যালেন্স বিটুইন ঈদ অ্যান্ড সুপার ইগো। ইট অলসো নোন অ্যাজ এক্সিকিউটিভ ব্রাঞ্চ অফ দ্য মাইন্ড, মানে আমাদের এক্সিকিউটিভ ব্রাঞ্চটাকে ইগো বলা হয়, ঠিক আছে। সুপার ইগো মানে টার্সিয়ারি থিঙ্কিং লেভেল অ্যান্ড ডেভেলপড আফটার 6 years অফ এজ, ইট অ্যাক্টস অ্যাজ আ কো সায়েন্স বা কনসায়েন্স আমরা বলে থাকি। ইট বেসড অন মোরালিটি প্রিন্সিপাল, দ্যাট হোয়াট ইজ রাইট অর হোয়াট ইজ রং। ইট ওয়ার্কস ইন আনকনসিয়াস মাইন্ড, মানে আমাদের ঈদটা আর হচ্ছে আমাদের সুপার ইগোটা দুটোই আনকনসিয়াস মাইন্ডে কাজ করে। অ্যান্ড ইগো ওয়ার্কস অন দ্য কনসিয়াস মাইন্ড, দ্য রিয়েলিটি প্রিন্সিপাল। Our super ego in which individual follows the rules of society, it is also known as moral branch of the mind. বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তিনটাকে ভালোভাবে বোঝা। ফ্লুইড স্ট্রাকচারাল মডেল, ঈদ works on pleasure principle, biological example I want that right now. Ego works on reality principle, psychological. Let's figure out on a way to work together. Super ego works on moral or ideal principle, social. Good people don't think about those things. ঠিক আছে? এরপর আমরা আসছি যেটা হচ্ছে আমাদের স্টেজেস, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, যেটা হচ্ছে ফ্রুইড আমাদের দিয়েছিলেন, ঠিক আছে। এই ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, এটা হচ্ছে আমাদের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি গিভেন বাই সিগমান্ড ফ্রুইড, ঠিক আছে। সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তো এই প্রথমে যেটা বক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইকোসেক্সুয়াল development of personality, যেটা কে দিয়েছে না হচ্ছে ফ্রয়েড। এরপর আমরা স্টেজেসগুলোতে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, লেটেন্সি স্টেজ আর হচ্ছে জেনিটাল স্টেজ। এরকম 5টা স্টেজে ভাগ করা হয়েছে, ঠিক আছে। ওরাল, অ্যানাল, ফ্যালিক, লেটেন্সি আর জেনিটাল পরপর মনে রাখবে। এটা আমি OA প্লিজ বলে মনে রাখতাম, OA প্লিজের PLG কিন্তু জেড নয়, PLG, ঠিক আছে, ওয়ে প্লিজ। তো এইভাবে আমি মনে রাখতাম। ওরাল স্টেজ হচ্ছে বার্থ টু 18 months, এটা হচ্ছে ওরাল স্টেজ। গেট প্লেজার ফ্রম মাউথ বাই সাকিং, ইটিং, বাইটিং অ্যান্ড চিউইং, মানে সে তার ওরালি যে প্লেজারফুল জিনিসগুলো সব কিছু সে ওরালি ট্রাই করবে। মানে দেখেছো বাচ্চাকে সবসময় কিছু একটা জিনিস দিলে সে হচ্ছে সেটা ধরে মুখে ঢোকাবে, মানে তার সেন্সটা, মানে তার সব জিনিস বোঝার, মানে এনভায়রনমেন্টকে বোঝার, জিনিসগুলোকে বোঝার তার একটাই ওয়ে আছে, মুখে ঢুকিয়ে সে বুঝতে পারে। তো দ্যাট ইজ ওরাল স্টেজ। গেট প্লেজার ফ্রম মাউথ বাই সাকলিং, ইটিং, বাইট অ্যান্ড চিউইং। অ্যানাল স্টেজ মানে কি হচ্ছে 18 months to 3 years, যেটা হচ্ছে গেটস প্লেজার ফ্রম হোল্ডিং অ্যান্ড লেটিং গো অফ বডি ওয়েস্ট। মানে হচ্ছে এখানে অ্যানাল স্টেজে মানে তার বডি ওয়েস্ট কীভাবে বেরোচ্ছে বা হচ্ছে লেটিং গো, ওখানটা দেখে তার হচ্ছে তার
মানে তার সুসু বটিগুলো দেখে সে হচ্ছে মজা পাবে, আচ্ছা এটা কোথার থেকে বেরোচ্ছে, এটা কি হচ্ছে। এটা বাচ্চাদের তোমরা দেখেছো, ওটাকে মানে সেটা তারা টাচ করে ঘাটে, ঠিক আছে। মানে সেই অ্যানাল ইয়েতে তাদের প্লেজারটা পাবে, ফ্রম গেটিং প্লেজার ফ্রম হোল্ডিং অ্যান্ড লেটিং গো অফ বডি ওয়েটস। কারণ কি সেটা তারা প্রথম দেখছে, সেটা জানে না এটা কোথার থেকে বেরোচ্ছে। আমরা দেখি সব জিনিস বাইরে থেকে আসছে, ভিতর থেকে কোথা থেকে বেরোচ্ছে তারা তো জানে না। বাচ্চাদের মন আস্তে আস্তে ডেভেলপ করে, ঠিক আছে। তো এখানে হচ্ছে অ্যানাল স্টেজ। দেন আমরা আসি, মানে একটা বাচ্চাকে তুমি যদি দেখো পরপর স্টেজগুলো অটোমেটিক তোমরা পরপর মনে থাকবে। ফ্যালিক স্টেজ, ফ্যালিক স্টেজ হচ্ছে 3 to 6 ইয়ার্স, যেটা হচ্ছে আমাদের প্রি স্কুলে ইয়ার্সে আমরা দেখতে পাই। আর অ্যানাল স্টেজটা জেনারেলি টডলারে, ঠিক আছে। এরপর হচ্ছে ওরাল স্টেজটা ইনফ্যান্টে, দেন অ্যানালটা টডলার, দেন ফ্যালিংটা হচ্ছে প্রি স্কুল। দ্য চাইল্ড ডেভেলপস প্লেজার ফ্রম হিজ অর হার ওন প্রাইমারি সেক্স অর্গানস, দ্য ডেভেলপমেন্ট অফ ইলেকট্রা কমপ্লেক্স অ্যান্ড ইডিপাস কমপ্লেক্স। এখানে কিন্তু ইলেকট্রা কমপ্লেক্স আর ইডিপাস কমপ্লেক্সটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে কোন স্টেজে আসে, দ্যাট ইজ ফ্যালিক স্টেজ। হোয়াট ইজ ইলেকট্রা কমপ্লেক্স? সরি, একটা ফিমেলের, মানে একটা ফিমেল বাচ্চার হচ্ছে তার ফাদারের প্রতি একটা অ্যাট্রাকশন বা সেক্সুয়ালি একটা অ্যাট্রাকশন সে ফিল করে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যালিক স্টেজে সে ফিল করে। অ্যান্ড ইডিপাস কমপ্লেক্সটা মেলদের হয়, মানে মেল একটা বাচ্চা তার মায়ের প্রতি একটা যেটা ফিল করে, ঠিক আছে, অ্যাজ আ লাভ বলতে পারো, অ্যাজ আ কানেকশন, অ্যাজ আ অ্যাট্রাকটিভনেস তারা হচ্ছে ফিল করে। So that is ইলেকট্রা কমপ্লেক্স অ্যান্ড ইডিপাস কমপ্লেক্স। এরপর আমরা আসবো যে ল্যাটেন্সি স্টেজ, 6 ইয়ার টু অ্যাবাউট 12 ইয়ার্স। এখানে হচ্ছে চাইল্ড ডিনাইজ অ্যাট্রাকশন অফ প্যারেন্ট অফ অপোজিট সেক্স অ্যান্ড আইডেন্টিফাইজ উইথ প্যারেন্ট অফ দ্য সেম সেক্স। মানে আগের যেটাতে ছিল যে ফ্যালিক স্টেজে হচ্ছে তারা অ্যাট্রাকশন ফিল করছিল ফর প্যারেন্ট অফ অপোজিট সেক্স, মানে একটা ফিমেল হলে সে ফাদারের প্রতি অ্যাট্রাকশন ফিল করবে, দ্যাট ইজ ইলেকট্রা কমপ্লেক্স। কিন্তু ল্যাটেন্সি স্টেজে এসে, মানে স্কুল ইয়ার্সে, মানে 6 to 12 ইয়ার্সে তারা হচ্ছে ওই অ্যাট্রাকশনটাকে ডিনাই করে। দেন হচ্ছে তার নিজের সেক্সটাকে এরপর সে আইডেন্টিফাই করতে স্টার্ট করে, ঠিক আছে। আইডেন্টিফাইজ প্যারেন্ট অফ দ্য সেম সেক্স। ধরো একটা মেয়ে, তার মানে তার মায়ের প্রতি সে আইডেন্টিফাই করবে, আচ্ছা মা এই সব করছে, মা চুল বাঁধছে, মা এগুলো করছে, এগুলো আমারও এরকম করা উচিত, আমিও তাহলে মায়ের মতো, ঠিক আছে। সে হচ্ছে তার নিজের সেক্সটাকে সে হচ্ছে আইডেন্টিফাই করবে এখানে। দেন হচ্ছে আমাদের চাইল্ড লার্নস টু সোশ্যালাইজ। এখানে হচ্ছে চাইল্ড সোশ্যালাইজ করতেও শিখছে, ঠিক আছে। সরি, তো এখানে হচ্ছে বাচ্চাটা হচ্ছে সোশ্যালাইজ করতেও শিখছে ডিউরিং দ্য স্কুল ইয়ার, 6 ইয়ার টু অ্যাবাউট 12 ইয়ার্স। এটা হচ্ছে ল্যাটেন্সি স্টেজ। দেন আমরা আসবো যেটা হচ্ছে জেনিটাল স্টেজ। জেনিটাল স্টেজ মানে অ্যাডাল্টহুডে 12 ইয়ার্স অ্যাবাভ, ঠিক আছে। অ্যাওয়েকনিং অফ সেক্সুয়ালিটি অ্যান্ড ডিজায়ার ফর হেটেরোসেক্সুয়াল লাভ। মানে হচ্ছে এখানে তার নিজের সেক্সুয়ালিটিটা নিয়ে সে হচ্ছে জানে, অ্যাওয়্যার, অ্যান্ড তার অপোজিট সেক্স নিয়ে সে হচ্ছে অ্যাট্রাক্টেড ফিল করে, ঠিক আছে। এখানে বাইরে তার অপোজিট সেক্সে যারা আছে তাদের নিয়ে তারা অ্যাট্রাক্টেড ফিল করে, দ্যাট ইজ দ্য জেনিটাল স্টেজ। তো তাহলে 5টা স্টেজ: ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, ল্যাটেন্সি স্টেজ অ্যান্ড হচ্ছে জেনিটাল স্টেজ। এটা ওয়ে প্লিজ হিসাবেও তোমরা মনে রাখতে পারো, বা যে কোনো নিমোনিক তোমাদের মাথায় আছে সেগুলো তোমরা তৈরি করেও মনে রাখতে পারো। দেন হচ্ছে অ্যারিকসন স্টেজ অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ঠিক আছে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে এরিকসন আরেকটা কিছু কিছু স্টেজেস দিয়েছিল, সেগুলো আমরা অলরেডি জানি কিছু কিছু জিনিস, তাও আমরা এখানে আরেকবার দেখে নেবো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। এটা নিয়েও আর হচ্ছে আমাদের এই সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের যে স্টেজেসগুলো, সেটা নিয়েও প্রচুর কোয়েশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এরিকসন স্টেজেস অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট কী কী? ফার্স্টে হচ্ছে ইনফ্যান্টে হচ্ছে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, যেটা বার্থ টু 18 মান্থস। এখানে হচ্ছে সে ট্রাস্ট থাকে, বা যদি ট্রাস্ট যদি না ফিল হয় তাহলে অপোজিটটা ডেভেলপ করে, দেন হচ্ছে মিসট্রাস্ট।
এখানে মাদারের প্রতি, ধরো মাদার সব কিছুতেই মাদার তার সামনে আছে, সব কিছুতেই মাদার তাকে তার নিডগুলো প্রোভাইড করছে, তো তার একটা ট্রাস্ট ডেভেলপমেন্ট হয়। এরপর যদি সে মাদারকে না পায়, সে হচ্ছে ওই ট্রাস্টটা ডেভেলপ করতে পারবে না, তো তার একটা অপোজিট ইয়েটা চলে আসে, দ্যাট ইজ মিসট্রাস্ট। ওই জন্য যেটা ডেভেলপ হয় সেটা দেওয়া আছে, বা যেটা হওয়া উচিত সেই স্টেজে সেটা দেওয়া আছে। দেন ভার্সেস যেটা হচ্ছে তোমার ডেভেলপ হওয়া উচিত নয়, বা যেটা ওই স্টেজে যেই জিনিসগুলো রিকোয়ার্ড বাচ্চাটা সে পাচ্ছে না, তখন সেটা অপোজিটটা ডেভেলপ হয়ে যাবে, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে টাস্কটা কি, ভিউইং দ্য ওয়ার্ল্ড অ্যাজ সেফ অ্যান্ড রিলায়েবল, রিলেশনশিপ আর নার্চারিং, স্টেবল অ্যান্ড ডিপেন্ডেবল। মানে হচ্ছে তার মাদারকে দেখে সে সব কিছু ভাবে সেফ, সে হচ্ছে রিলেশনশিপটা নার্চারিং, স্টেবল আর ডিপেন্ডেবল। যদি আনসাকসেসফুল টাস্ক কমপ্লিশন হয় সেক্ষেত্রে মিসট্রাস্ট হবে, মানে হচ্ছে সাসপিসিয়াসনেস আসবে, ট্রাভেল উইথ পার্সোনাল রিলেশনশিপ, মানে পরে যে সে হচ্ছে তার পার্সোনাল যে রিলেশনশিপ তৈরি হবে সেখানে ট্রাভেল আসবে, ঠিক আছে। মানে এই যে স্টেজে যে জিনিসগুলো বলছি সেগুলো যদি ডেভেলপ না হয়, তাহলে পরে ইন ফিউচার সেগুলো কিন্তু তার অপোজিট জিনিসগুলো ডেভেলপ হবে, বা অপোজিট জিনিসগুলোতে তারা প্রবলেম ফেস করবে। ফর এক্সাম্পল সাসপিসিয়াসনেস হবে, ট্রাবল উইথ পার্সোনাল রিলেশনশিপ হবে, এগুলো বোঝা গেছে। তাহলে এখানে ইম্পর্ট্যান্ট ইভেন্ট হচ্ছে ফিডিং, মাদার হচ্ছে বাচ্চাকে ফিডিং করায়, তাহলে ইম্পর্ট্যান্ট ইভেন্টটা হচ্ছে এখানে ফিডিং। ভার্চুটা কি এখানে হোপটা তাদের মধ্যে থাকে। এরপর হচ্ছে টডলার কি না হচ্ছে অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট, ঠিক আছে। 18 months to 3 years এখানে অটোনমি ভার্সেস সেম অ্যান্ড ডাউট থাকে। তোমরা টডলারকে দেখেওছো, সেই সবসময় বলে যে আমি এই কাজটা করবো, আমাকে এটা করতে দাও, মানে সে সবসময় একটা ইন্ডিপেন্ডেন্টলি সব কিছু করার চেষ্টা করে, ঠিক আছে। এখানে ইম্পর্ট্যান্ট ইভেন্ট টয়লেট ট্রেনিং করানো হয়, ভার্চুটা উইল। টাস্কটা কি অ্যাচিভ আ সেন্স অফ কন্ট্রোল অ্যান্ড ফ্রি উইল। যদি না আনসাকসেসফুল টাস্ক কমপ্লিশন হলে লো সেলফ এস্টিম, ডিপেন্ডেন্সি চলে আসবে, মানে সেম অ্যান্ড ডাউট চলে আসবে বাচ্চাটার মধ্যে। তখন লাগবে যদি তাকে অটোনমাসলি কিছু করতে না দেওয়া হয়, ধরো সব কিছুতে তোমরা বাচ্চাটাকে বারণ করছো যে না এটা করিস না, ওদিকে যাস না, ওদিকে করিস না, তখন তার একটা নিজের মধ্যে লো সেলফ এস্টিম আসবে, আর হচ্ছে তার ডিপেন্ডেন্সিটা হচ্ছে বেড়ে যাবে, সে নিজে নিজে কিছু করতেই পারবে না, পরে গিয়েও সব কিছু তার প্যারেন্টসের দরকার হবে তাকে সব কিছু করানো। দেন আসছে প্রি স্কুলে, যে প্রি স্কুলে যে কী হয় যেটা হচ্ছে ইনিশিয়েটিভ ভার্সেস স্কিল্ড, সব কিছু একটা নতুনভাবে ইনিশিয়েট করার একটা জিনিস আছে। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্ট কি, এক্সপ্লোরেটিভ, ভার্চু হচ্ছে পারপাস, বিগিনিং ডেভেলপমেন্ট অফ কনসিয়াস, লার্নিং টু ম্যানেজ কনফ্লিক্ট অ্যান্ড অ্যাংজাইটি। এখানে হচ্ছে কনসিয়াসটা ডেভেলপ করছে, তো কনফ্লিক্ট আর অ্যাংজাইটিকে ম্যানেজ করতে এখানে শিখে। যদি আনসাকসেসফুল হয় তখন প্যাসিভ পার্সোনালিটি, স্ট্রং ফিলিং অফ গিল্ট আসবে, ঠিক আছে। দেন হচ্ছে স্কুল এজ কি, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি। এখানে যেটা মেইন ইম্পর্টেন্ট ইভেন্ট হয় স্কুলিং, ভার্চু হচ্ছে কম্পিটেন্স। এখানে কি, এমার্জিং কনফিডেন্স ইন চাইল্ডস ওন অ্যাবিলিটি, টেকিং প্লেজার ইন অ্যাকমপ্লিশমেন্ট। ইন্ডাস্ট্রি মানে কি, একটা কিছু একটা নতুন কিছু একটা ফর্ম করা, কিছু একটা সে তৈরি করলো নিজে, ঠিক আছে, তার অ্যাবিলিটি নিয়ে সে একটা কিছু অ্যাকমপ্লিশ করলো, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। দেন ভার্সেস ইনফিরিয়রিটি, যদি সে ওটা করতে না পারে তখন সে আনমোটিভেটেড, আনরিলায়েবল হয়ে যাবে, ঠিক আছে। অ্যাডোলেসেন্স মানে কি, অ্যাডোলেসেন্স হচ্ছে 12 to 19 ইয়ার্স, সেখানে কি আসবে সেটা হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। সোশ্যাল রিলেশনশিপ এখানে মেন যে ইভেন্ট হবে, ফিডেলিটি হচ্ছে ভার্চু। টাস্কটা কি, ফর্মুলেট আ সেন্স অফ সেলফ অ্যান্ড বিলঙ্গিংনেস, তার নিজের সেলফ নিয়ে একটা সে ফর্মুলেট করবে, তার বিলঙ্গিংনেস, সে কে, তার আইডেন্টিটি কি সেটা তার ডেভেলপ করবে। যদি আনসাকসেসফুল হয় সেক্ষেত্রে সাবস্টেন্স অ্যাবিউজ, ডিফিকাল্টি ইন কিপিং পার্সোনাল রিলেশনশিপ, ঠিক আছে। ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, যেটা 20 to 40 ইয়ার্স, যেখানে রিলেশনশিপটা মেন ইভেন্ট, আর হচ্ছে লাভটা হচ্ছে ভার্চু। ফর্মুলেটিং অ্যাডাল্টস, লাভিং রিলেশনশিপ, মিনিংফুল অ্যাটাচমেন্ট টু আদার্স। এখানে যদি আনসাকসেসফুল হয়, ইমোশনাল ইম্যাচুরিটি, মে ডিনাই অর নিড ফর পার্সোনাল রিলেশনশিপ, তো কখনো সে পার্সোনাল রিলেশনশিপ ফর্ম করতে পারবে না। দেন হচ্ছে মিডিল অ্যাডাল্ট, জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, 41 to 65 ইয়ার্স, এখানে রিস্ক অ্যান্ড প্যারেন্টহুড, মেন ইভেন্ট, কেয়ারটা হচ্ছে ভার্চু, বিং ক্রিয়েটিভ অ্যান্ড প্রোডাক্টিভ, ফোকাস অন এস্টাবলিশমেন্ট অফ ফ্যামিলি অ্যান্ড গাইডিং টু দ্য নেক্সট জেনারেশন, মানে জেনারেটিভিটি, সে একটা জেনারেশন তৈরি করেছে, জেনারেট করেছে এই জিনিসগুলো, ঠিক আছে। সে তার
সে একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, তার মিডিল তার ইয়ং অ্যাডাল্টটা সে পেরিয়ে এসছে, এখানে একটা জেনারেশন সে তৈরি করেছে, ঠিক আছে। তো অ্যাস্টাবলিশমেন্ট অফ ফ্যামিলি, একটা ফ্যামিলি তৈরি করেছে গাইডিং টু দ্য নেক্সট জেনারেশন। এখানে ইনঅ্যাবিলিটি যদি না এখানে আনসাকসেসফুল টাস্ক হয়, দেন ইনঅ্যাবিলিটি টু শো কনসার্ন ফর এনি ওয়ান বাট সেলফ। এখানে তার ফ্যামিলি কনসার্নগুলো আমরা দেখতে পারবো না, সে শুধু নিজেকে নিয়ে ভাবছে, ফ্যামিলির যে টোটাল বন্ডটা, যেটা জেনারেশন সে তৈরি করেছে, সেটা নিয়ে সে ভাবছে না, যদি হচ্ছে আনসাকসেসফুল হয়। ম্যাচুরিটিতে কী আসবে, ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার, যেটা 65 ইয়ার্স টু ডেথ, ঠিক আছে। রিফ্লেকশন অফ লাইফ, মেন ইভেন্ট। ভার্চুটা হচ্ছে উইজডম, এখানে হচ্ছে অ্যাকসেপ্টিং দ্য রেসপন্সিবিলিটি ফর ওয়ান সেলফ অ্যান্ড লাইফ, মানে ইগো ইন্টিগ্রিটি, সারা লাইফে সে কী করে এসছে তার পুরো সব কিছু, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন হবে এখানে। আর যদি আনসাকসেসফুল হয়, হ্যাজ ডিফিকাল্টি ডিলিং উইথ ইস্যুস অফ এজিং অ্যান্ড ডেথ, তখন সে হচ্ছে ডিসপেয়ারে চলে যাবে, মানে হচ্ছে ভাববে সারা লাইফ আমি কি করেছি, কিছুই করিনি, কি হয়েছে আমার লাইফ, মানে একটা ডিসপেয়ারে চলে যাবে। উইথ ইস্যুস এজিং অ্যান্ড ডেথ মে হ্যাভ আ ফিলিং অফ হোপলেসনেসে সে চলে যাবে। তাহলে মেন এখানে যেটা আমরা মনে রাখবো, যে কোন স্টেজে কোন স্টেজটা ডেভেলপ। ফর এক্সাম্পল, ইনফ্যান্টে হচ্ছে ট্রাস্ট অ্যান্ড মিসট্রাস্ট, টডলারে হচ্ছে অটোনমি ভার্সেস টেম অ্যান্ড আউট, প্রি স্কুলে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, স্কুলে যে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, এডোলেসেন্সে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন, ইয়াং অ্যাডাল্টে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, মিডিল অ্যাডাল্টে জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, অ্যান্ড ম্যাচিউরিটিতে হচ্ছে ইগো ইন্টিগ্রিটি ভার্সেস ডিসপেয়ার। তাহলে এই কোন স্টেজে কোন এজে কী ডেভেলপ হচ্ছে, সেটা কিন্তু আমরা ভালোভাবে মাথায় রাখবো। এগুলোতে প্রচুর কোয়েশ্চেন আছে, তো এগুলো ভোলা যাবে না, ঠিক আছে। এগুলো পুরো একদম মুখস্থর মতো থাকা উচিত, মানে একদম একদম মানে বাই হার্ট করে নাও। দেন হচ্ছে আমাদের পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরি। পিয়াজেট হচ্ছে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরি দিয়েছিল, যেমন হচ্ছে সেন্সারি মোটর হচ্ছে, মানে 1 to 2 ইয়ার্সে সেন্সারি মোটর হয়, যেটাতে অবজেক্ট পারমানেন্ট, মানে তারা অবজেক্ট পারমানেন্সিটা দেখছে। প্রি অপারেশনে 2 to 6 ইয়ার্সে হচ্ছে সিম্বলিক জেস্চার। কংক্রিট অপারেশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর থিঙ্কিং, যেটা হচ্ছে 6 to 12 ইয়ার্সে। অ্যাবস্ট্রাক্ট অপারেশন, যেটা মোর দ্যান 12 ইয়ার্স, প্রবলেম সলভিং অ্যান্ড ইন্টালেকচুয়াল পাওয়ার ক্যান অ্যাজিউম, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্টাল থিওরি। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। অ্যাকর্ডিং টু ফ্লুইডস ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি উইচ কনসিস্ট 5 stages আর known as psychosexual development of the personality, and the psychosexual stages according to Freud include oral, anal, latency, phallic and genital, যেটা আমরা অলরেডি পড়লাম। আচ্ছা, ওটার হেডিংটা নিচে নেমে চলে এসেছিল, ঠিক আছে। এরপর আমরা আসছি যেটা হচ্ছে মাসলস হায়ারার্কি মডেল। Maslow's hierarchy of needs is a description of needs that motivate human behavior, মানে হচ্ছে কিভাবে একটা হিউম্যান তার নিডগুলো আছে সেই হিসেবে মাসলো একটা মডেল দিয়েছিল, সেই হিসাবে সাজিয়েছিল, ঠিক আছে। Maslow's theory was introduced in 1954 in book of Motivation and Personality. There are 5 different kinds of human needs beginning with the most basic to higher, মানে নিচ দিক থেকে বেসিক থেকে হায়ারের দিকে যাচ্ছে, মানে নিচের নিডটা মিট হবে তবে পরে উপরের দিকে যাবে। আমরা আস্তে আস্তে আসছি, ঠিক আছে। তো হচ্ছে অ্যাকর্ডিং টু মাসলো, বিফোর মুভিং টু দ্য নেক্সট লেভেল অফ স্টেজ ইট ইজ নেসেসারি টু ফুলফিল দ্য নিডস অ্যাট লোয়ার লেভেল, যেটা বললাম লোয়ার লেভেলের নিডগুলো আগে ফুলফিল করতে হবে, দেন আমরা আপার লেভেলের স্টেজে যেতে পারি। বেসিক ফিজিওলজিক্যাল নিডস, হাইয়েস্ট প্রায়োরিটি নিড, লোয়ার লেভেল ইন মাসলস মডেল, মানে যেটা আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি নিড সেটা হচ্ছে লোয়ার লেভেল ইন মাসলস মডেল, মানে যেটা বেসিক ফিজিওলজিক্যাল নিড, যেটা এক্সাম্পল এয়ার, মানে এটা আমাদের হাইয়েস্ট প্রায়োরিটি, মানে আগে মানে সব থেকে প্রায়োরিটি কোনটা, সেটা হচ্ছে যেটা আমাদের বেসিক নিড, সেটা তো আমাদেরকে প্রথম প্রায়োরিটি দিতে হবে, সেটা মিট হলেই তো আমরা তার পরেরগুলো যাব। তো প্রায়োরিটি মানে কি, কোনটা আমাদের প্রথম দরকার, মানে আমরা বলি না প্রায়োরিটি নার্সিং কি, মানে কি তার প্রথম কোন জিনিসটা তাকে করতে হবে। তো প্রথমে তো আমাদের বেসিক নিডসগুলো দরকার হয়, ঠিক আছে, যেগুলো এয়ার, রেসপিরেটরি এফোর্টস, হার্ট রেট, রিদিম, কন্ট্রাকশন, মানে আমাদের যেটা ঘর, যেটা আমাদের একটা সেফ হচ্ছে ওয়াটার, ওয়ার্মথ,
ঘরটা নয়, সেফটি সিকিউরিটিটা পরে আসবো। ফিজিওলজিক্যাল মধ্যে মানে আমাদের খাওয়া, ঠিক আছে, ফুড, ওয়াটার, রেস্ট, ঘরটাও আছে এখানে, শেল্টার, রেস্ট, শেল্টার যেটা বলছিলাম, স্লিপ, সেক্স অ্যান্ড অক্সিজেন, এগুলো হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল নিড, মানে আমাদের বেসিক নিড, এগুলো হচ্ছে আমাদেরকে থাকতেই হবে। অক্সিজেন, সেক্স, স্লিপ, শেল্টার, রেস্ট, ওয়ার্মথ, ফুড, ওয়াটার, এগুলো সব আমাদের ফিজিওলজিক্যাল নিডস, ঠিক আছে। তো হাইয়েস্ট প্রায়োরিটি, এটা অনেক সময় গুলিয়ে যায় যে হাইয়েস্ট প্রায়োরিটি নিড দিচ্ছে, তখন সবাই উপরের দিকে চলে যায়, কিন্তু উপরেরটা হাইয়েস্ট প্রায়োরিটি নয়। প্রায়োরিটি মানে কি, যেটা আমাদের আগে দরকার, যেটা আমাদের ফার্স্টে দরকার, ঠিক আছে, ওই জন্য ওটা লোয়ার লেভেল ইন মাসলস মডেল। মানে বেসিক ফিজিওলজিক্যাল নিডটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি নিড অ্যান্ড হচ্ছে লোয়ার লেভেল ইন দ্য মাসলস মডেল। খুব ইম্পর্ট্যান্ট লাইন, মাথায় রাখবে। সেফটি অ্যান্ড সিকিউরিটি নিডস দেন আসছি, যেটা হচ্ছে প্রোটেকশন ফ্রম ইনজুরি, প্রমোট ফিলিং অফ সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট ইন নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ। মানে এখানে হচ্ছে সেফটি আর সিকিউরিটি প্রোভাইড করছে, কোনোভাবে সেফ থাকছে। ফর এক্সাম্পল পার্সোনাল সিকিউরিটি, ইমোশনাল সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, এমপ্লয়মেন্ট, রিসোর্সেস, হেলথ অ্যান্ড ওয়েলবিং, প্রপার্টি, এসবগুলো হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটির মধ্যে পড়ছে। দেন আমরা আসছি লাভ অ্যান্ড বিলঙ্গিং। লাভ অ্যান্ড বিলঙ্গিং বলতে মেনটেন সাপোর্ট সিস্টেম, প্রোটেক্ট ফ্রম আইসোলেশন, ঠিক আছে। এখানে একটা সাপোর্ট সিস্টেম থাকছে, লাভ একটা থাকছে, বিলঙ্গিংনেস থাকছে, ফ্রেন্ডশিপ, ফ্যামিলি, ইন্টিমেসি, ফ্যামিলি, সেন্স অফ কানেকশন, এগুলো সব আমরা লাভ অ্যান্ড বিলঙ্গিংয়ের মধ্যে পাই। দেন হচ্ছে এস্টিম নিডস, রেসপেক্ট, সেলফ এস্টিম, রেসপেক্ট, স্টেটাস, রেকগনিশন, আইডেন্টিফিকেশন, স্ট্রেংথ, সেলফ কনফিডেন্স, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ফ্রিডম, প্রেস্টিজ অ্যান্ড ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট। মানে আমাদের এস্টিমটা কি, আমাদের সেলফ এস্টিম, রেসপেক্ট, আমরা কোন স্টেটাসে আছি, স্ট্রেংথ, আমাদের সেলফ কনফিডেন্স, ইন্ডিপেন্ডেন্স, ফ্রিডম, প্রেস্টিজ অ্যান্ড ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাচিভমেন্ট, কন্ট্রোল, কম্পিটেন্স, পজিটিভ রিগার্ড, এগুলো সব আমাদের এস্টিম নিডস। দেন আমাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিড, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল নিড, যেটা লেস প্রায়োরিটি নিড, যেটা হচ্ছে টপ লেভেলের, মানে সব আমরা অ্যাচিভ করে নিয়েছি, আমরা এরপর শুধু এটাই বাকি আছে, মানে অ্যাচিভিং ওয়ান্স ফুল পোটেনশিয়াল, আমাদের যা মানে আমাদের পোটেনশিয়াল আমরা যতটা হচ্ছে করতে পারি একদম হাইয়েস্টে পৌঁছে গেছি, ইনক্লুডিং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, মেড অ্যাকুইজিশন, অ্যাচিভমেন্ট অফ সেক্স, প্যারেন্টিং, ইউটিলাইজেশন অ্যান্ড ডেভেলপিং অ্যাবিলিটিস, ইউটিলাইজিং অ্যান্ড ডেভেলপিং ট্যালেন্টস, পারসুইং গোল, স্পিরিচুয়াল ওয়েলবিং অ্যান্ড হোপ, মানে একদম সেলফ ফুলফিলমেন্ট, এটা ঠিক আছে। তো ফার্স্টে ফিজিওলজিক্যাল নিড, যেটা হচ্ছে লোয়েস্ট লেভেল অফ নিড, এটা বেসিক নিড, দুটোই বেসিক নিড, সেফটি নিডস আর ফিজিওলজিক্যাল, যাই হোক একদম মোস্ট বেসিক নিড হচ্ছে ফিজিওলজিক্যাল নিড। দেন হচ্ছে সেফটি নিড, সিকিউরিটি অ্যান্ড সেফটি, বিলঙ্গিংনেস অ্যান্ড লাভ নিড, যেটা ইন্টিমেট রিলেশনশিপ অ্যান্ড ফ্রেন্ডস, এস্টিম নিডস হচ্ছে প্রেস্টিজ অ্যান্ড ফিলিং অফ অ্যাকমপ্লিশমেন্ট। দেন আমাদের সেলফ অ্যাকচুয়ালাইজেশন, অ্যাচিভিং ওয়ান্স ফুল পোটেনশিয়াল ইনক্লুডিং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, এটা খুব কম পার্সনরাই একদম সেলফ অ্যাকচুয়ালাইজেশন ফেজে পৌঁছাতে পারে, ঠিক আছে। এরপর আমরা আসবো যেটা হচ্ছে গ্রিভিং অ্যান্ড স্ট্রেস রেসপন্স। স্টেজ অফ গ্রিভিং, এটা কে দিয়েছো, কুবলার রস মডেল, ঠিক আছে। দ্য ক্রনোলজিক্যালি 5 স্টেজ অফ গ্রিফ ইফ এনি লস অকার্ড অ্যাকর্ডিং টু কুবলার রস মডেল, মানে যদি কোনো লস হয়েছে তো গ্রিফটা 5টা স্টেজে পরপর হয়, যেটাকে আমরা ডাবডা হিসেবে মনে রাখতে পারি, উইচ ইনক্লুড ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। ডাবডা, ডি ফর ডিনায়াল, এ ফর অ্যাঙ্গার, বি ফর বার্গেনিং, দেন again ডি ফর ডিপ্রেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স. The Kubler-Ross model was introduced by Elizabeth Kubler-Ross in her 1969 book of Death and Dying. Grief is a natural or personal response to a loss. Bereavement মানে সাবজেক্টিভ অর ইমোশনাল রেসপন্স টু আ লস। গ্রিফটা হচ্ছে একটা ন্যাচারাল বা পার্সোনাল রেসপন্স, বিরিভমেন্টটা কখন বলি, যেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ বা আমাদের ইমোশনাল যে রেসপন্সটা হচ্ছে একটা লসের সাথে, সেটাকে আমরা বিরিভমেন্ট বলে থাকি। আর গ্রিফটা তো পুরো ফেজটাকে আমরা গ্রিফ বলবো, ঠিক আছে। মর্নিং মানে কি, অবজেক্টিভ আর বিহেভিয়ারের রেসপন্স টু আ লস্ট, মানে হচ্ছে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে মর্নিং। মানে ধরো হচ্ছে ফিউনারেলের সময় জোরে জোরে হচ্ছে সবাই কাঁদছে, কেউ ডেথ হয়ে গেছে, জোরে জোরে কাঁদছে, ওই লসটা দেখাচ্ছে, বাইরে থেকে যেটা দেখতে পাবো অবজেক্টিভ অফ বিহেভিয়ারের রেসপন্স, সেটা হচ্ছে আমরা মর্নিং বলে থাকি, ঠিক আছে, বাই কালচার অ্যান্ড সোসাইটি।
দেন আমরা আসছি ডিনায়াল। ডিনায়াল হচ্ছে দ্য ফার্স্ট রিয়াকশন অফ আ লস ইজ ডিনায়াল। প্রথম রিয়াকশনটাকে আমরা ডিনায়াল বলে থাকি। যে স্টেজটা পড়লাম ডাবটা, ফার্স্টে হচ্ছে ডিনায়াল। মানে প্রথমে আমরা কি হয়, একটা পার্সন ধরো খুব ক্লোজ আমাদের, তিনি হচ্ছে মারা গেছেন, তো আমরা ফার্স্টে কি করে ডিনাই, না এটা হচ্ছে আমাদের সাথে হয়নি, এটা কিন্তু ঠিক নয়, আমরা ডিনাই করি। বা কোনো একটা অনেক বড় ডিজিজ হয়ে গেল, তখন পেশেন্টরা কি করে, ডিনাই করে, না এটা আমার সাথে হয়নি, এটা হতেই পারে না, ঠিক আছে। ইন দিস স্টেজ ইন্ডিভিজুয়াল বিলিভ দ্যাট ডায়াগনোসিস মেড বাই মিস্টেকেন, মানে কোনো একটা ডায়াগনোসিস যেটা বলছিলাম হয়েছে, সেটা কিন্তু মিস্টেকেনলি হয়ে গেছে, এটা হয়নি তার সাথে। ক্লায়েন্ট রেসপন্স ডিসবিলিভ অ্যান্ড ইন্টেলেকচুয়ালাইজেশন, ইট ইজ ডিফেন্স মেকানিজম উইচ ইজ ব্লক দ্য ইমোশনাল সাইড, অ্যাড্রেস অনলি ফ্যাক্টস, মানে হচ্ছে তার ইমোশনাল সাইডটাকে ব্লক করে অ্যাড্রেস অনলি ফ্যাক্টস, এটা হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম, মানে ক্লায়েন্টের ডিসবিলিভ অ্যান্ড ইন্টেলেকচুয়ালাইজেশন হয়, ঠিক আছে। দেন হচ্ছে নার্সিং কেয়ার, একসেপ্ট রেসপন্স বাট ডু নট রিইনফোর্স ডিনায়াল, ঠিক আছে। মানে নার্সিং কেয়ার এখানে কি, পেশেন্টকে বোঝাতে হবে যে যেটা হচ্ছে তার, সেটা তাকে ফার্স্টলি একসেপ্ট করতে হবে, কিন্তু রিইনফোর্সও করা যাবে না ডিনায়ালটা, তাকে অ্যাজ ইট ইজ বলতে হবে যে না আমি বুঝতে পারছি আপনার খারাপ লাগছে, এটা আপনি ভাবছেন আপনার সাথে হয়নি, কিন্তু এটা এসছে ডায়াগনোসিস হিসেবে আপনার এই ডিজিজটা হয়েছে, মানে তাকে ট্রুথটাও বলতে হবে, এমপ্যাথেটিক্যালি বলতে হবে, তার জিনিসগুলো একসেপ্ট করে, তার ইমোশনটাকে একসেপ্ট করে দেন এমপ্যাথেটিক্যালি হচ্ছে বলতে হবে। অ্যাঙ্গার কি, when individual feel that diagnosis is right they become frustrated, মানে তখন এই স্টেজে হচ্ছে সেই ডিনায়ালে নার্স হচ্ছে বুঝিয়ে দিল যে হচ্ছে আপনার এটা হয়েছে, তারপরে সে বুঝলো, ঠিক আছে, যে হ্যাঁ সত্যি এটা আমার হয়েছে। এখানে সে কি করে, তার পরের স্টেজে সে হচ্ছে অ্যাঙ্গার হয়ে যায়, কেন আমার সাথে হয়েছে, কেন এটা আমার সাথেই হলো, সে হচ্ছে ভগবানকে বলবে, তার গড বা যাই হোক, তার গড, তার আল্লাহ যে রিলিজিয়নের আছে, সে তার গড মানে তার ভগবানকে হচ্ছে সে বলবে যে হচ্ছে এটা আমার সাথেই কেন হলো, ঠিক আছে। বা যে রিলিজনের যে যাকে ফলো করে সেই হিসেবে সে তার সুপিরিয়র যে পাওয়ার তাকে হচ্ছে বলে যে আমার সাথেই কেন এরকম হলো। সাম সাইকোলজিক্যাল রেসপন্স টু অ্যান ইন্ডিভিজুয়াল আন্ডারগোয়িং দিস ফেজ উড বি ওয়াই মে, ইট ইজ নট ফেয়ার, যেটা বলছিলাম এটা কিন্তু ঠিক নয়, আমার সাথে কেন হলো, হাউ ক্যান দিস হ্যাপেন টু মি, এটা কিভাবে আমার সাথে হলো, ওয়াই উড দিস হ্যাপেন, এটা কেন হলো এই জিনিসটা। এরপর ক্লায়েন্ট রেসপন্স ভার্বালি হস্টাইল হয়ে যায়, নার্সিংকে ডু নট বিকাম ডিফেন্স মিট ক্লায়েন্ট নিডস, এখানে হচ্ছে নার্স ক্লায়েন্টের নিডগুলোকে মিট করবে। দেন হচ্ছে বার্গেনিং, এরপর হয়েছে তারপরে সে বার্গেনিং করতে স্টার্ট করে, মানে হচ্ছে আমার সাথে এটা হয়েছে কিন্তু অ্যাটলিস্ট আমাকে এটা দিয়ে দাও, মানে আমি হচ্ছে এই টাইমটা পর্যন্ত আমি চাই ভালোভাবে করতে বাঁচতে, বা ধরো কারোর লস হয়ে গেলে সে হচ্ছে সেইভাবে বার্গেনিং করবে, মানে যতটুকু পাওয়া যায় সে হচ্ছে চেষ্টা করবে যে তার মধ্যে একটু বার্গেন করে নেওয়ার, ঠিক আছে। ইন দিস স্টেজ ইন্ডিভিজুয়াল ক্যান অ্যাভয়েড টু কজ আ গ্রিফ, ক্লায়েন্ট রেসপন্স সিক টু অ্যাভয়েড লস মে এক্সপ্রেস ফিলিং অফ গিল্টি, ঠিক আছে। নার্সিং কেয়ার লিসেন কেয়ারফুলি অ্যান্ড ইউজ স্পিরিচুয়াল কাউন্সিলার ইফ অ্যাপ্রোপ্রিয়েট, সেই হচ্ছে এখানে বলবে যে আচ্ছা ঠিক আছে আমার এই ডিজিজটা হচ্ছে, আমি যেমন ধরো কারোর কোনো একটা বা হাতে কিছু প্রবলেম হয়েছে বা তার অ্যাম্পুটেশন করতে হয়েছে, সে হচ্ছে বলবে আচ্ছা আমার এটা হয়েছে কিন্তু আমি আরেকটা হাত দিয়ে যেমন ভালোভাবে খেলতে পারি, বা আমি মানে সে বার্গেনিং করবে যে আমার তুমি এটা করে দিলে তাহলে আমার অন্য জিনিসটা চাই, ঠিক আছে। সে হচ্ছে তার কম্পেনসেট করবে তার সুপিরিয়র পাওয়ারের সাথে, বা তাকে যে বিলিভ করে সেই গড বা তার সাথে, ঠিক আছে। দেন হচ্ছে ডিপ্রেশন মানে এগুলো সব হয়ে গেল, বার্গেনিংও হয়ে গেল, সে রিয়েলিটিতে এরপর চলে এসছে, তার একদম ডিপ্রেস হয়ে যাবে। ইন দিস স্টেজ দ্য ইন্ডিভিজুয়াল বিকাম সাইলেন্ট, রিফিউজ ভিজিটার অ্যান্ড স্পেন্ড মাচ অফ দ্য টাইম মোর্নফুল অ্যান্ড সাইলেন্ট, মানে একদম মোর্নফুল হয়ে যাবে, সে হচ্ছে অনেক টাইম সে একদম নিজে একাই থাকতে চাইবে, সে সাইলেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে মানে সব কিছু সে পেরিয়ে এসছে এতগুলো স্টেজ, এরপর সে অ্যাকচুয়াল রিয়েলিটিটা বুঝতে পারছে না, আমার দ্বারা এগুলো হবে না, আমি সত্যি এরকম আমার ডায়াগনোসিস হয়েছে, তো সে একদম ডিপ্রেশনের ফেজ, একদম স্যাড হয়ে যাবে, ঠিক আছে। সাম সাইকোলজিক্যাল রেসপন্স, আই এম গোয়িং টু ডাই সুন, হোয়াটস দ্য পয়েন্ট, এরকম বলবে। আই এম মিসড মাই লাভড ওয়ান, ওয়াই গো অন, মানে যে মারা গেছেন হয়তো তাকে সে মিস করবে, যে সে মারা গেছে তাহলে আমি বেঁচে থেকে কী করবো, ঠিক আছে। ক্লায়েন্ট রেসপন্স হচ্ছে স্যাডনেস, একদম স্যাড হয়ে যাবে। নার্সিং কেয়ার লিসেন বি কেয়ারফুলি অ্যান্ড
অ্যাটেন্টিভলি সিট কোয়াইটলি, ইউজ টাচ ইফ অ্যাপ্রোপ্রিয়েট, মানে যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় আমরা টাচ করতে পারি, পেশেন্টকে টাচ একটা আমরা পড়লাম থেরাপিউটিক রেসপন্স হিসেবে, কোয়াইটলি বসবো, তার জিনিসগুলো শুনবো, কেয়ারফুলি শুনবো, সব কিছু আমরা করতে পারি। দেন হচ্ছে আমাদের লাস্ট স্টেজ, দ্যাট ইজ অ্যাকসেপ্টেন্স, মানে সব কিছু হলো, এরপর আমাদেরকে ধরো লস হয়ে গেছে, তাও তো আমাদেরকে নিজের লাইফটা কমপ্লিট করতে হবে, কন্টিনিউ করতে হবে। কেউ ধরো ক্লোজড ওয়ান মারা গেছেন, কিন্তু আমাদের তাও আমাদের লাইফটাকে কন্টিনিউ করতে হবে, তো আমরা অ্যাকসেপ্ট করবো যে ঠিক আছে সে মারা গেছেন, বাট আই হ্যাভ টু মুভ অন। In this last stage, individual accept regarding loss some psychological response in this stage, মানে সে পুরো অ্যাজ ইট ইজ যা হয়েছে তার সাথে সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ঠিক আছে। এই যে ডিনায়াল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন, অ্যাকসেপ্টেন্স দেখানো আছে। এটা ডাবডা হিসেবে আমরা মনে রাখতে পারি। এই যে অ্যাকসেপ্টেন্সে ইট ইজ গোয়িং টু বি ওকে, আই ক্যান ফাইট ইট, সে পুরো অ্যাকসেপ্ট করে নিল যে এটা ঠিক হয়ে যাবে, আমি এটাকে ফাইট করতে পারবো, আই ক্যান ফাইট ইট। ক্লায়েন্ট রেসপন্সটা কি, কামস অ্যাট পয়েন্ট উইথ লস, মেক ফিউচার প্ল্যান্স, নার্সিং কেয়ার, বি কোয়াইট অ্যান্ড হেল্প ফ্যামিলি টু অ্যাকসেপ্ট ক্লায়েন্টস বিহেভিয়ার। দেন আমরা আসছি সেটা হচ্ছে জেনারেল অ্যাডাপ্টেশন সিন্ড্রোম। So এটা কি, stress is the biological and psychological response to the body. It is the flight or fight response in the emergency reaction system of the body. When the stress response is turned on, our body may release lots of hormones like adrenaline and cortisol. Types of stress include eustress or good stress, distress or bad stress. মানে হয় এটা গুড স্ট্রেস হতে পারে, গুড স্ট্রেস হলে আমরা ভালো ভালো আরও কাজ করতে থাকি, যে এটা স্ট্রেস এসছে, ধরো এক্সামের টেনশন, এক্সামের আগে কিন্তু আমরা অনেক পড়ি, দ্যাটস আওয়ার গুড স্ট্রেস, ঠিক আছে। কিন্তু ব্যাড স্ট্রেস মানে কি, এক্সাম আসছে, অন্য জিনিসে ওভার থিঙ্ক করলাম, যদি এটা না পারি, যদি এটা আমার দ্বারা না হয়, সেগুলো হচ্ছে ব্যাড স্ট্রেস, মানে যেটা তোমার কাজের অ্যাবিলিটিটা কমিয়ে দিচ্ছে, সেটা ব্যাড স্ট্রেস। গুড স্ট্রেস মানে যে স্ট্রেসটার জন্য তুমি আরও বেশি কাজ করছো, ঠিক আছে। জিএস মডেল ওয়াজ গিভেন বাই সেলিস। ইট ইজ নট স্পেসিফিক সাইকোলজিক রেসপন্স এগেনস্ট দ্য স্ট্রেস। অ্যাকর্ডিং টু জিএস থিওরি, স্ট্রেস রেসপন্স ইজ অকার ইন 3 স্টেজেস, ঠিক আছে। অ্যালার্ম ফেজ, রেসিস্টিভ ফেজ অ্যান্ড এক্সস্টন ফেজ, 3টে স্টেজ আছে অ্যাকর্ডিং টু জিএস থিওরি। অ্যালার্ম ফেজ, resistive phase and exhaustion phase. What is alarm phase? It is the emergency response of the body in the response to stressor, in which stress is on high level or peak level. Peak বানানটা ভুল আছে, PEAK, ঠিক আছে। এখানে পিক লেভেলে হচ্ছে স্ট্রেসটা চলে যাচ্ছে। মেজর হরমোনস উইচ রোল ইন অ্যালার্ম ফেজ আর অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন। ইন দিস স্টেজ এডিআর অ্যান্ড নর অ্যাড্রিনালিন secretion suddenly increased or at peak level, mediated, আবার এখানে ভুল আছে, PEAK, ঠিক আছে, mediated by sympathetic nervous system which prepared to body for physiological response to defense for fight and flight, response by stimulating adrenal medulla to secrete epinephrine and norepinephrine. Due to sympathetic stimulation, following physiological responses occur. Heartbeat increase to pump more blood masses, মানে এখানে সব কিছুই যেগুলো আমরা সিম্প্যাথেটিক ইয়েতে পড়েছিলাম, যে হচ্ছে সব ইনক্রিজ করে যাবে, হার্টবিট ইনক্রিজ করে যাবে, পেরিফেরাল ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট করে যাবে, ব্রঙ্কিওলস ডাইলেট হবে, কোরোনারি ব্লাড ভেসেল ডাইলেট to give more blood to the heart muscle, pupils dilate. To increase vision, liver release glucose, prothrombin time shorten to protect body from loss of blood and even of injury. Sodium is reabsorbed to maintain blood volume. All intestine secretion decrease to preserve fluids volume of the body, ঠিক আছে। তাহলে এগুলো যে মেনলি যে সিম্প্যাথেটিক আমরা সিমটমগুলো পাই, সেগুলো এখানে হচ্ছে হবে। দেন আমরা আসবো রেজিস্টিভ স্টেজ। তাহলে প্রথমে আমাদের হলো সেটা হচ্ছে অ্যালার্ম ফেজ, মানে এমার্জেন্সি যেটা ফেজটা, অ্যালার্ম বলে না, এমার্জেন্সির সময় অ্যালার্ম বাজে, সেরকম পুরো অ্যালার্ম, বডির মধ্যে অ্যালার্ম বাজবে, ঠিক আছে, পুরো একদম ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স হবে, একদম অ্যালার্মিং সিচুয়েশন একটা চলে আসবে, ঠিক আছে। দেন আমাদের রেজিস্টিভ ফেজ, যেটা হচ্ছে if stresses are continued then resulted increase or prolonged secretion of cortisol enable body to cope with stress. এখানে হচ্ছে আমাদের কর্টিসনের prolonged secretion হচ্ছে যাতে করে বডিটা কোপ করতে পারে স্ট্রেসের সাথে। মেজর হরমোন which
in resist phase is cortisol, যেটা বললাম prolonged secretion of cortisol lead to immune suppression. Then হচ্ছে exhaustion stage, এটা কি না it stresses are continued and responses are no longer effective, then client will not be able to cope with stresses due to high cortisol. High cortisol এর কারণে হচ্ছে client cope করতে পারবে না. The last stage is exhaustion and death. লাস্ট স্টেজটা হচ্ছে আমাদের এক্সহশন আর হচ্ছে স্টেজ, মানে সব কিছু করে নিল, ঠিক আছে, কর্টিসল চেষ্টা করলো করার, কিন্তু তাও হচ্ছে কোপ করতে পারছে না, মানে স্ট্রেস এতটা হাই হয়ে যাচ্ছে যে পুরো এক্সস্ট হয়ে যাচ্ছে বডি, একদম ডেথের দিকে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের এক্সহশন স্টেজ। ঠিক আছে, আজকে এতটা অবধিই থাক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মেন্টাল হেলথ নার্সিংটা খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, মানে অ্যাকর্ডিং টু মি আমার খুব ভাল লাগে মেন্টাল হেলথ নার্সিং। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন টাইমের শর্টের জন্য অনেক মানে শর্টে ডেসক্রাইব করছি, কারণ কি এতটা টাইম আর আমাদের কাছে নেই তার জন্য। তাছাড়া আমি এটা খুব ভালোভাবে চাইছিলাম যে ডিসকাস করতে, আমরা পরে আবার ভালোভাবেও পড়বো, কিন্তু এখন মেন আমাদেরকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পড়তে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা। ইফ ইউ লাইকড মাই ভিডিও, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ কন্টেন্ট অ্যান্ড আপডেটস। সো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।